একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে মানুষের পাশাপাশি প্রতিদিন শত শত কোটি মূল্যের স্মাগলিং হয়। স্মাগলিং আটকানোর জন্য এয়ারপোর্টে রাখা হয় সুদক্ষ কাস্টমস অফিসারদের, কিন্তু তারাই যদি দুর্নীতিবাজ হয় তাহলে স্মাগলিং আটকাবে কে? তাছাড়া এসব চক্রের সাথে জড়িত থাকে ওপর মহলের অনেক কর্মকর্তা থেকে শুরু করে হেভিওয়েট রাজনীতিবিদরা। কিন্তু দু একজন সৎ কাস্টমস অফিসার যদি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে স্মাগলিংয়ের জাল ছিঁড়তে চায় তাহলে কি ঘটবে? তারা কি এই জাল ছিঁড়তে পারবে, নাকি স্মাগলিংয়ের শক্ত জাল তাদেরকেও জড়িয়ে নেবে? আসুন দেখে আসি কয়েকজন সৎ কাস্টমস অফিসারের পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই। দুজন গুন্ডা টাইপের লোককে তাড়া করছিল একজন স্বাস্থ্যবান মহিলা। স্বাভাবিকভাবে বিস্ময়কর লাগতে পারে, শক্তপোক্ত জিম বডির দুজন পালাচ্ছে কিনা একজন মেয়ের ভয়ে। মেয়েটির নাম সতী। সে রাস্তায় একটা তরমুজ ছুঁড়ে মারলে একজনের গায়ে লেগে সে পড়ে যায়। সতী তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সামনের রেলিং থাকায় তারা পালিয়ে যায়। সতী তবুও হাল ছাড়ে না, ওদেরকে ধরতে পোর্ট পর্যন্ত তেড়ে যায়। কিন্তু পোর্টে পৌঁছানোর আগেই ওরা নৌকায় উঠে পালিয়ে যায়। সতীর এমনিতেই ভারী শরীর, তার উপরে আবার তার পেটেও সমস্যা হচ্ছে, তাই সে আর পানিতে লাফ দেওয়ার রিস্ক না নিয়ে বসে পড়ে। সতী হাঁফাচ্ছিল দেখে একজন তাকে পানির বোতল এগিয়ে দেয়। সতী লোকটার দিকে না তাকালে সে বলে ওঠে, পেটে পানি খাবার জায়গা নাই, তাই না সতী? কথাটা শুনে সতী চমকে উঠে লোকটার দিকে তাকিয়ে দেখে এটা কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট অফিসার অর্জুন মিনা। সতী বুঝতে পারে তাকে ধরার জন্যই অর্জুন এই জাল বিছিয়েছিল। তো অর্জুন সতীকে ধরে রমেশ ভাইকে ফোন দিয়ে বলে সে যদি সতীকে চায় তাহলে 50 লাখ টাকা দিয়ে যেন 1 ঘন্টার ভেতরে হেলিপ্যাডে আসে। আসলে অর্জুন কাস্টমস অফিসার ঠিকই, তবে সতীর ব্যাপারটা সে আনঅফিসিয়ালি হ্যান্ডেল করছে, কারণ অর্জুনকে সাসপেন্ড করা হয়েছে, তাই সে এয়ারপোর্টের কোনো দায়িত্বে এখন আর নেই। এখন প্রশ্ন হলো, এই সতী মেয়েটার মূল্য 50 লাখ কেন? আসলে সতীর পেটের ভেতরে যা আছে তার মূল্য কয়েক কোটি টাকা। তার জন্য 50 লাখ টাকা যে কেউই মুক্তিপণ দিতে রাজি হবে। ব্যাপারটা ক্লিয়ার করার আগে আরো কিছু ব্যাপারে ক্লিয়ার করি। কাহিনীর সূত্রপাত হয় মুম্বাই এয়ারপোর্টে। প্রায় 2000 একরের ওপরে অবস্থিত মুম্বাই এয়ারপোর্ট ভারতের অন্যতম ব্যস্ততম একটা জায়গা। প্রতিদিন প্রায় 1000 বিমান এবং প্রায় 1.5 লাখ লোক এই বিমানবন্দরে আসা যাওয়া করে। পাশাপাশি প্রায় 30,000 টন মালামালও এয়ারপোর্টে রিলিজ হয়। তবে এর মধ্যে সবগুলো কি বৈধ? না। কাস্টমস অফিসারদের নজর এড়িয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে সোনা, হীরা, ড্রাগ সহ অসংখ্য জিনিসের স্মাগলিং হয়। কখনো কখনো ওরা ধরা পড়ে, আবার কখনো কড়া সিকিউরিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেরিয়ে যায়। ঠিক এই মুহূর্তেও দুনিয়ার বিভিন্ন জায়গায় স্মাগলাররা তাদের অবৈধ মাল নিয়ে মুম্বাই এয়ারপোর্টে যাবার প্রস্তুতি নিচ্ছে। আসুন দেখি তাদের কার বর্তমানে কি অবস্থান। প্রথমেই রয়েছে ইতালির মিলান শহরে একজন। পাসপোর্ট অনুযায়ী তার নাম শালিনী সরকার। বাইবর্ন সে একজন ইন্ডিয়ান। মিলানে সে মূলত শপিং করতে এসেছে, কিন্তু শপিং এর আড়ালে তার উদ্দেশ্য ইন্ডিয়া লাক্সারি আইটেম এবং আইফোন স্মাগলিং করা। আরেকদিকে সৌদি আরবের আলদেরা শহরে রয়েছে ভারুন কাটারিয়া, যে ল্যাপটপের পার্টসগুলো খুলে সেখানে স্বর্ণের পার্টস লাগিয়ে ইন্ডিয়ায় পাচার করে। স্বর্ণ পাচারের জন্য এটাই তার বেস্ট টেকনিক। অন্যদিকে ব্যাংকক থেকে ডায়মন্ড স্মাগলিংয়ের প্ল্যান করছিল বৃদ্ধা হেমা খাঙ্গানি। এই প্ল্যানের প্রথম ধাপ হিসেবে সে কয়েকটা লাক্সারি ঘড়ি কেনে। ঘড়ি কেনার সময়ে সেখানে একজন দালালও উপস্থিত ছিল। সে কাস্টমস অফিসার আভাস পাওয়ারের ইনফর্মার হিসেবেও কাজ করে। হেমা বেরিয়ে যাবার পরে সে মুম্বাই এয়ারপোর্টের কাস্টমস অফিসার আভাস পাওয়ারকে ফোন করে হেমার ডিটেলস দিয়ে দেয়, পাশাপাশি জানিয়ে দেয় ওর কাছে কোটি কোটি টাকার অবৈধ মাল আছে। ইনফর্মার আভাসকে বলে সে 1.5 লাখ টাকা কমিশন নেবে, বাকিটা অফিসার তার ইচ্ছে মতো ঘুষ খেতে পারে। ইনফরমেশন পেয়ে আভাস খুশিতে গদগদ করতে থাকে। হেমা স্বাভাবিকভাবেই ব্যাংককের এয়ারপোর্ট থেকে বিমানে ওঠে। তার সাথে একটা ফ্যামিলি উঠেছিল। ফ্যামিলি বাবা মায়ের সাথে একটা বাচ্চাও ছিল। হেমা বাচ্চাটাকে নিজের জানালার পাশের সিটটা ছেড়ে দেয়। বাচ্চাটা হাতে প্রিয় পুতুল আর জানালার পাশের সিট পেয়ে খুব খুশি হয়ে যায়। আর আমরা যে প্রথমে সতীর ব্যাপারে জেনেছিলাম, ইনোসেন্ট চেহারার আড়ালে সে আরো বড় স্মাগলার। সে ইথিওপিয়ার আদিস আবাবা থেকে ড্রাগ স্মাগলিং করে ইন্ডিয়াতে নিয়ে আসে। তাদের টেকনিক হলো প্রথমে ড্রাগ অনেকগুলো ক্যাপসুলে ঢোকানো, এরপরে সতী ক্যাপসুলগুলো গিলে খেয়ে নেয়। পরবর্তীতে দেশে ফিরে মলের সাথে ক্যাপসুলগুলো বের করে ফেলে। তো এই সবগুলো স্মাগলার পৃথিবীর ভিন্ন ভিন্ন শহর থেকে রওনা দেয়। তাদের উদ্দেশ্য একটাই, মুম্বাই এয়ারপোর্ট পার হওয়া। এদিকে গত 48 ঘন্টায় আবার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে।
48 ঘন্টা আগে পার্লামেন্টে অপোজিশন দল দাবি উঠিয়েছিল স্মাগলিংয়ের জন্য প্রতি বছরে অন্তত 40,000 কোটি টাকার লোকসান হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে খুব তোড়জোড় শুরু হয় এবং অর্থমন্ত্রীর ওপরে প্রেশার ক্রিয়েট হয়। তাই রাজস্ব বাড়ানোর জন্য মন্ত্রী কাস্টমস চেয়ারম্যানকে ডেকে পাঠায়, কারণ সবচেয়ে বেশি স্মাগলিং এয়ারপোর্টগুলোতে হচ্ছে। কাস্টমস চেয়ারম্যান কৈফিয়ত দেয় গত বছরে তারা 722 কেজি সোনা ধরেছিল। মন্ত্রী রেগে গিয়ে বলে প্রতি বছরে অন্তত 300 টন সোনা স্মাগলিং হয়, সেখানে মাত্র 700 কেজি সোনা উদ্ধার করে কিসের এত বাহাদুরি। অর্থমন্ত্রী নির্দেশ দেয় এয়ারপোর্টগুলোতে যেন সৎ এবং দক্ষ অফিসারদের নিয়োগ দেওয়া হয়। তো সেই নিয়োগের ভিত্তিতেই আজকে মুম্বাই এয়ারপোর্টের কাস্টমস বিভাগে জয়েন করতে আসে অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রকাশ কুমার। যদিও প্রকাশ কুমার প্রথম দিনে ডিউটিতে ঢোকার সময়ই সতীর বিমান পৌঁছে যায় এবং সে সেফলি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। এয়ারপোর্টের বাইরে সেই দুই গুন্ডার একজন অপেক্ষা করছিল। সে সতীকে দেখেই আরেকজনকে অ্যালার্ট করে দেয়। এরপরে রাস্তায় দুজনে মিলে সতীকে কিডন্যাপ করে নিয়ে যায়। সতী যে লোকের মাল নিয়ে আসছিল ওরা তাকে ফোন দিয়ে সতীর জন্য $50 লাখ মুক্তিপণ দাবি করে। অবশ্য পরে 25 লাখে ডিল হয়। যদিও সতীর কোনো মূল্য নেই, এই মূল্য তার পেটে থাকা ড্রাগের। তো সতীকে তারা একটা বাড়িতে আটকে রেখেছিল। সেখানে রমেশের চেলা রঘু চলে আসে এবং গোলাগুলি শুরু করে। ভয়ে এরা দুজনে পালাতে শুরু করলে এবার সাহস পেয়ে সতীও তাদেরকে তাড়া করে। মানে শুরুতে আপনাদের যে ঘটনাটা বলেছিলাম আর কি। যাই হোক, এদিকে এয়ারপোর্টে সতীর পরে শালিনীর বিমান পৌঁছে। শালিনীর সাথে একজন কাস্টমস অফিসারের সেটেলমেন্ট ছিল। সে অফিসারকে জানায় তার কাছে 3টা আইফোন আছে, এগুলো পার করে দিলে অফিসারের কমিশন তার বাড়িতে পৌঁছে যাবে। অফিসার রিসিপশনে অল্প কিছু ট্যাক্স জমা দিয়ে রিসিট নিতে বলে। এরপরে নিজের দায়িত্বে আইফোনগুলো সহ শালিনীকে পার করে দেয়। শালিনীর পরে এয়ারপোর্টে পৌঁছায় হেমা। সে জার্নির সময় পাশে থাকা পরিবারটার সাথে স্বাভাবিকভাবেই হেঁটে আসছিল। তবে হেমার জন্য তো আগে থেকেই কাস্টমস অফিসার আভাস পাওয়ার অপেক্ষা করেছিল। ফ্যামিলিটাকে ভালোভাবে ছেড়ে দিলেও সে হেমাকে আটকে দেয়। এরপরে সে কয়েকবার হেমার ব্যাগ স্ক্যান করে, কিন্তু কিছুই পায় না। তাই সে হেমার ব্যাগ খুলে তল্লাশি করে, কিন্তু ভেতরে কয়েকটা ঘড়ি ছাড়া তেমন কিছুই নেই। আবার এই ঘড়িগুলোর ঠিকঠাক রিসিটও আছে। তাই বাধ্য হয়ে হেমাকে ছেড়ে দেওয়া লাগে। আশা ভঙ্গ হওয়ায় আভাসের মেজাজটাই খারাপ হয়ে যায়। এদিকে হেমা তার সাথে জার্নি করে আসা ফ্যামিলিটার বাড়িতে যায়। সম্ভবত এরা সবাই এই স্মাগলিং র্যাকেটের সাথে যুক্ত। হেমা ঘরে ঢুকে বাচ্চাটার পুতুলটা নেয়, আর এই পুতুলের মাঝেই সে প্রায় 31 কোটি টাকার পিঙ্ক ডায়মন্ড স্মাগলিং করে নিয়ে এসেছে। মাস্টার মাইন্ড প্ল্যান বোধ হয় একেই বলে। যাই হোক, এদিকে এসি প্রকাশ কুমার চিফ কমিশনারের কাছে নিজের জয়নিং পেপার জমা দেয়। যদিও তার জয়নিং ডেট আগামীকাল। আজকে সে জাস্ট এয়ারপোর্টটা ঘুরে দেখতে এসেছিল। প্রকাশ চিফ কমিশনারকে বলে এই এয়ারপোর্টের প্রায় সব কাস্টম স্টাফই ঘুষখোর, এরা সবাই স্মাগলিং এর সাথে যুক্ত। কথাটা শুনে চিফ কমিশনার একটু ক্ষেপে যায়। তাই প্রকাশ তাকে বাস্তব উদাহরণ দেখাতে চায়। আর বাই ব্যাড লাক তার বাস্তব উদাহরণের শিকার হয় বরুণ কাটারিয়া, মানে সৌদির আলদেরা থেকে যে ল্যাপটপের ভেতরে সোনা স্মাগলিং করে আনছে। মানে ওরা যখন কথা বলছিল ওই সময় ওদের পাশ দিয়ে বরুণ বাইরে বেরিয়ে যাচ্ছিল। তাই প্রকাশ তাকে থামিয়ে দেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। বরুণের তাড়াহুড়ো দেখে প্রকাশের আরো বেশি সন্দেহ হয়। সে তার ট্রলি ব্যাগ স্ক্যান করায়। কয়েকবার স্ক্যান করেও কিছু না পাওয়ায় সে ল্যাপটপটা বের করতে বলে। একজন গার্ড ল্যাপটপ বের করে পেছনের সাইডটা খুলতেই সোনার পার্টসগুলো বেরিয়ে যায়। বরুণ অলরেডি সব চেকিং শেষ করে এসেছে। এরপরও সে আগে ধরা না পড়ায় প্রকাশ প্রমাণ করে দেয় এখানকার কাস্টম স্টাফেরা জড়িত আছে। চিফ কমিশনার প্রকাশের কাজে বেশ খুশি হয়। প্রকাশ বলে এইসব স্টাফরা থাকা পর্যন্ত তারা স্মাগলিং বন্ধ করতে পারবে না। তাই সে 30 জন স্টাফকে বদলি করে তার পছন্দ মতো সৎ 30 জন স্টাফকে নিয়োগ দিতে চায়। এই 30 জনের টিম নিয়ে সে স্মাগলিং সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবে। তবে একসাথে 30 জনকে চেঞ্জ করা মোটেও সহজ প্রসেস না। তাই চিফ কমিশনার তার কথার গুরুত্ব দেয় না। এরই মধ্যে চিফ কমিশনারের কাছে ফোন আসে। সিদ্ধার্থ গুপ্তা সিঙ্গাপুর থেকে এসেছে। সে খুবই হাই প্রোফাইলের লোক, কারণ সে একজন নেতার জামাই। তাই চিফ কমিশনার প্রকাশকে নির্দেশ দেয় সে যেন সিদ্ধার্থকে ভিআইপি প্রোটোকল দেয়। তবে প্রকাশ এই সুযোগটা অন্য কাজে লাগাতে চাইছিল। সে প্রথমে সিদ্ধার্থের ব্যাপারে নেটে সার্চ করে দেখে। সিদ্ধার্থের সাথে সামান্যতম ঝামেলা করা মানেই তার চাকরি নট হয়ে যেতে পারে। তাই এই সুযোগে সে একজন স্টাফকে বদলির প্ল্যান করে, যাতে এখানে নিজের পছন্দের কাউকে এনে জয়েন করাতে পারে। তো সিদ্ধার্থ এয়ারপোর্টে ল্যান্ড করলেও
প্রকাশ তাকে ভিআইপি প্রোটোকল দেয় না। এতে সিদ্ধার্থ বেশ বিরক্ত হয়ে যায়। সিদ্ধার্থকে রাগানোর সব রকম উপায় প্রকাশ ইউজ করে। এরপরে তার পরিচিত একজন সৎ গার্ডের সাথে সে নিজের প্ল্যান শেয়ার করে। গার্ড জানায় বলির পাঠা বানানোর জন্য আভাস পাওয়ার বেস্ট হবে। এমনিতেই সকাল থেকে তার মেজাজটা খারাপ হয়ে আছে, তাই প্রকাশ গার্ডের মাধ্যমে আভাসকে একটা টিপস দেয়। সিদ্ধার্থ অনেক দামি জিনিস স্মাগলিং করছে। আভাস জানতো না সিদ্ধার্থ নেতার জামাই, তাই সে সোজা গিয়ে সিদ্ধার্থকে আটকে দেয়। সিদ্ধার্থের হাতে 5 কোটি টাকার লাক্সারি ঘড়ি ছিল। আভাস প্রথমে ঘড়ি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, এত দামি ঘড়ি সে কোথায় থেকে কিনলো। সিদ্ধার্থ ঝামেলা এড়াতে আভাসকে বলে, আমার সাথে একজনকে পাঠাও, সে আমাকে বাইরে নিয়ে যাক, তাহলে তোমাকে আমি 2 লাখ টাকা দেব। এটা শুনে আভাসের ধারণা হয় এই লোক 2 লাখ টাকা দিতে চাইছে, তার মানে একে চিপলে নিশ্চয়ই আরো টাকা পাওয়া যাবে। এই জন্য সে জোর করে সিদ্ধার্থকে ইন্টারোগেশন রুমে নিয়ে যায় এবং দুর্ব্যবহার শুরু করে। এমনকি বেশি এক্সাইটমেন্টে সিদ্ধার্থকে থাপ্পড় পর্যন্ত মেরে দেয়। এরপরে আর কি, ওই শিফটে যতজন কাস্টমস অফিসার ডিউটিতে ছিল সবাইকে ট্রান্সফার করে দেওয়া হয়। চিফ কমিশনার প্রকাশকেও একটু বকাঝকা করে। তবে আজকে প্রকাশের ওই শিফটে অফিসিয়াল ডিউটি ছিল না, কারণ তার আসল জয়নিং ডেট আগামীকাল। এই জন্য প্রকাশের আর কিছুই হয় না। সে চিফ কমিশনারকে 3 জনের একটা লিস্ট দিয়ে এই 3 জনের সাসপেন্স তুলে নিয়ে এখানে পোস্টিং দেবার রিকোয়েস্ট করে। এই 3 জন হলো অর্জুন মিনা, রবীন্দর গুজ্জার এবং মিথালি কামাত। চিফ কমিশনার জানতে চায় প্রকাশ এদের পার্সোনালি চেনে কিনা। প্রকাশ জানায় সে এদেরকে পার্সোনালি না চিনলেও এদের নাম অনেক শুনেছে। তো প্রকাশের কথা মতো 3 জনকেই পোস্টিং দেওয়া হয়। অর্জুন এ সময় সতীকে নিয়ে হেলিপ্যাডে গিয়েছিল। রমেশের চেলা রঘুর কাছ থেকে সে 50 লাখ টাকার ব্যাগ নিয়ে সতীকে তার হাতে তুলে দেয়। এ সময় অর্জুনের কাছে ফোন আসে এবং জানানো হয় তার সাসপেনশন তুলে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে পোস্টিং দেওয়া হয়েছে। অর্জুন চলে আসার আগে রঘুকে জানায়, আমার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, কাল থেকে আমি ডিউটিতে জয়েন করব, তাই তোর বসকে বলে দিস কাল থেকে তার একটা স্মাগলারও এয়ারপোর্ট পার হতে পারবে না। রঘু বলে, অর্জুন যদি এতই সৎ হয় তাহলে এইমাত্র নেওয়া টাকাগুলো ফেরত দিচ্ছে না কেন? অর্জুন বলে, তোর বসের ব্যাড লাক, টাকাটা হাতে নেবার পরে আমি জয়নিং এর ফোন পেয়েছি, না হলে তোর বসের টাকাগুলো বেঁচে যেত। এই বলে তাচ্ছিল্যের হাসি দিয়ে অর্জুন চলে যায়। অর্জুনের পোস্টিং হয়ে গেলেও এখনো 2 জন অফিসার বাকি ছিল। এবার ফোন দেওয়া হয় কাস্টমস অফিসার মিতালি কামাতকে। মিতালিও আপাতত সাসপেনশনে আছে, তাই তার অবসরটা ছোট্ট মেয়ের সাথে কাটছে। সকালে মিতালি বাজার করতে গিয়েছিল। সে মোট 4 কেজি সবজি কেনে, কিন্তু সবজির ব্যাগ হাতে নিয়েই তার ফিল হয় এগুলোর ওজন 3.5 কেজির বেশি কোনোভাবেই হবে না। সে সবজিওয়ালাকে ব্যাপারটা জানালে সবজিওয়ালা তার সামনে আবারও ওজন করে। এবারও 4 কেজি দেখা যায়, কিন্তু মিতালি মানতে নারাজ। সে সিউরিটি দিয়ে বলে এখানে 4 কেজি সবজি নেই। শেষে সবজিওয়ালা লজ্জা পেয়ে সবজি মাপার পাল্লার নিচ থেকে একটা বাটখারা বের করে, যেটার ওজন প্রায় 1/2 কেজি। এভাবেই সে লোকদের ঠকাচ্ছিল। মিতালির ডিটেকশন একদম আল্ট্রা লেভেলের। সে হাতে নিয়ে যে কোনো জিনিসের ওজন সঠিকভাবে বলে দিতে পারে। ডিপার্টমেন্টে তাকে গুগল বলে ডাকা হয়, কারণ সে এমন সব এন্টিক জিনিসের ব্যাপারে জানে যেগুলোর ব্যাপারে কাস্টমস অফিসারেরা একদম ক্লুলেস। অর্জুন এবং মিতালি বাদে আরেকজন সাসপেন্ডেন্ট অফিসার হলো রবীন্দর গুজ্জার। সে মানুষের মুখ দেখেই বলে দিতে পারে কার ভেতরে ঝামেলা আছে। এই যেমন রবীন্দর এই মুহূর্তে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল, সেখানে দায়িত্বরত কাস্টমস অফিসার বোকার মতো দাঁড়িয়েছিল। সে এমন লোকদের পর্যবেক্ষণ করছিল যারা নির্দোষ। রবীন্দর অফিসারের পাশে গিয়ে দাঁড়ায়। এরপরে একজন লোককে দেখিয়ে বলে ওই লোকটার কাছে নিশ্চিত অবৈধ কিছু আছে। এমনিতে লোকটাকে ভদ্র বলেই মনে হচ্ছিল, তাও অফিসার একটা চান্স নিয়ে লোকটাকে জেরা করতে যায়। জেরার সময় হঠাৎ লোকটার 2 পকেট থেকে 2টা মার্মোসেট মাংকি বেরিয়ে আসে। এই প্রজাতির বানরগুলো দেশে পাওয়া যায় না, আবার বাইরে থেকে আনাটাও ইলিগ্যাল। লোকটা জানায় সে বাচ্চাদের খেলার জন্য এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে। তবে রবীন্দর তো জানেই এরাও স্মাগলিং এর একটা চক্র। ধনীদের বাচ্চাদের কাছে এই বানরগুলোর অনেক চাহিদা, ওরা অনেক দামে এগুলো কেনে। তাই স্মাগলারেরা ফার্ম থেকে বানরগুলোকে চেতনানাশক দিয়ে নিয়ে আসে, আর এইগুলোর সাইজ খুবই ছোট, তাই পকেটের ভেতরেই এঁটে যায়। তো রবীন্দরের ফ্যামিলির প্রায় সব সদস্যই সরকারি কর্মকর্তা। তারা সেন্ট্রাল এক্সাইজ অথবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে। তবে রবীন্দরের সাথে ওদের মূল পার্থক্য হলো রবীন্দর বাদে ওরা সবাই ঘুষখোর। এই জন্য পরিবারের সাথে তার বনিবনা হয় না। রবীন্দরের আবার একটা লাভ স্টোরিও আছে।
চাকরিতে জয়েন করতেই সে মীনাক্ষী নামের এক মেয়ের প্রেমে পড়ে যায়। সে সততা দিয়ে মেয়েটাকে আগলে রাখার চেষ্টা করে। 2 বছরের রিলেশনের পরে তাদের বিয়ের কথাবার্তাও হয়। তবে রবীন্দ্রের ঘটা করে বিয়ের সামর্থ্য নেই, তাই মীনাক্ষীকে সে কোর্টে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের ডেটে রবীন্দ্রের সাথে অর্জুন এবং মিতালিও উপস্থিত ছিল। সারাদিন অপেক্ষার পরেও মীনাক্ষী আসে না। লাস্টে মীনাক্ষী জাস্ট সরি বলে একটা মেসেজ পাঠায়। মীনাক্ষী লাস্টে আর রবীন্দ্রকে বিয়ে করে না, কারণ রবীন্দ্রের স্যালারির বাইরে কোনো অবৈধ ইনকাম নেই। রবীন্দ্রের লাভ স্টোরি এখানেই সমাপ্ত হয়ে যায়। তো যাই হোক, পরের দিন অর্জুন, মিতালি এবং রবীন্দ্র তিনজনই এয়ারপোর্টে কাস্টমস অফিসে আসে। অর্জুন গত দিনের 50 লাখ টাকার ব্যাগটাও নিয়ে আসে এবং ওয়াশরুমে খুঁজে পেয়েছে বলে কাস্টমসের ফান্ডে জমা করে দেয়। এরপরে তারা তিনজন এসি প্রকাশের রুমে গিয়ে দেখা করে। প্রকাশ জানায় তাকে মুম্বাই এয়ারপোর্টে স্মাগলিং বন্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আসার পরে সে খোঁজখবর নিয়ে এদের তিনজনের নাম পেয়েছে যারা এখানকার বেস্ট অফিসার। এই জন্যই সে কৌশলে এদেরকে পোস্টিং করিয়েছে। প্রকাশ বলে তাদের মূল টার্গেট হলো বড় চৌধুরী সিন্ডিকেট ভেঙে দেওয়া, কারণ ইন্ডিয়ায় সবচেয়ে বড় স্মাগলিং গ্যাং হলো বড় চৌধুরীর গ্যাং। প্রকাশ বড় চৌধুরীর গ্যাংয়ের মেইন স্মাগলারদের একটা লিস্ট তৈরি করেছে। সে তিনজনকে প্রেজেন্টেশনের মাধ্যমে বড় চৌধুরীর সিন্ডিকেট বিশদভাবে বর্ণনা করে। লন্ডন, ইতালি, মধ্যপ্রাচ্য, ইথিওপিয়া এবং ব্যাংকক জুড়ে বড় চৌধুরীর সিন্ডিকেট ছড়িয়ে আছে। বড় চৌধুরী মিলানে বসে এই পুরো গ্যাংটাকে অপারেট করে। বড় চৌধুরীর ব্যাকস্টোরিও বেশ ইন্টারেস্টিং। তার একটা যমজ ভাইও ছিল। তাদের একজনকে বড় চৌধুরী, অন্যজনকে ছোট চৌধুরী বলে সবাই ডাকত। বড় চৌধুরী পড়াশোনায় খুব ভালো ছিল, তাই ছোট চৌধুরী অবৈধ ব্যবসা করে বড় চৌধুরীকে পড়াশোনা করাতো। বড় চৌধুরীরও একটা লক্ষ্য ছিল, সে মানুষের মতো মানুষ হয়ে তার ছোট ভাইকে সমস্ত খারাপ কাজ থেকে সরিয়ে আনবে। একদিকে বড় চৌধুরী যেমন নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত ছিল, অন্যদিকে ছোট চৌধুরীকে বিভিন্ন মাফিয়া গ্যাং তাদের দলে ঢোকার জন্য অফার দিচ্ছিল। তবে ছোট চৌধুরী স্বাধীনভাবে কাজ করা পছন্দ করত, তাই তার শত্রুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। একদিন ছোট চৌধুরী সেলুনে শেভ করছিল। এই সময় বড় চৌধুরী তার ইঞ্জিনিয়ারিং পাশ করার রেজাল্টটা পায়। সে ভাইকে কথাটা জানালে সে খুবই খুশি হয়। ছোট চৌধুরী আনন্দের সাথে বাড়ি ফিরছিল। এই সময় অপোজিট গ্যাংয়ের লোকেরা এসে তাকে গুলি করে মেরে ফেলে। ভাইয়ের মৃত্যুতে বড় চৌধুরীর মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। সে নিজের সব সার্টিফিকেট ভাইয়ের চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এরপরে ভাইয়ের খুনিদের নিজের হাতে হত্যা করে। এরপরে বড় চৌধুরী শর্মাজি নামের একজনের হেল্প নিয়ে স্মাগলিংয়ের দুনিয়ায় পা রাখে। সে প্রথম স্মাগলিং করে 2003 সালে। সে সময় ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মোবাইল স্মাগলিং হতো। তবে বড় চৌধুরী সময়ের তুলনায় একটু বেশি স্মার্ট ছিল। সে ওই সময়ে মেমোরি কার্ড স্মাগলিং করেছিল, আর প্রথম চালানেই সে 1.5 লাখ টাকা ইনকাম করে। এরপরে সে বেশ কয়েকটা র্যাকেটের সাথে কানেক্টেড হয়ে যায়। সে প্রায় বিভিন্ন জিনিসের স্মাগলিং শুরু করে। বারবার এয়ারপোর্টে যাওয়া আসা করে সে বুঝতে পারে কয়েকজন কাস্টমস অফিসারকে ঘুষ দিয়ে কিনে নেওয়া যাবে, তাই সে ওদেরকে ঘুষ দিয়ে কিনে নেয়। এরপর থেকে বিনা বাধায় একদম লিগ্যালভাবে সে অবৈধ চোরাচালান কারবারি চালাতে শুরু করে। অল্প সময়েই সে অনেক বড় নেটওয়ার্ক তৈরি করে ফেলে। ব্যবসা বেড়ে যাওয়ায় তার আরও লোকজনের দরকার পড়ে, তাই সে আন্নার ভাতিজা রাহুল এবং সুরেশ নামের একজনকে সাথে নিয়ে সিন্ডিকেট গ্যাং তৈরি করে। এরা তিনজনে মধ্যপ্রাচ্য থেকে ইন্ডিয়াতে সোনা স্মাগলিংয়ের ধান্দা সামলায়। বিশেষ করে আলদেরার পুরো সোনার সিন্ডিকেটটা আন্না সামলায়। এছাড়া ইথিওপিয়াতে বড় চৌধুরীর একজন ক্লায়েন্ট আছে যার নাম কার্লোস জুনিয়র। কার্লোস ইথিওপিয়া থেকে ড্রাগ পাচার করে। ইন্ডিয়াতে এই ড্রাগগুলোর মেইন ডিস্ট্রিবিউটর হলো রমেশ ভাই, মানে যার কাছ থেকে অর্জুন গতকাল 50 লাখ টাকা হাতিয়েছে। বড় চৌধুরী সিন্ডিকেটের আরেক সদস্য হলো মিসেস সৈয়দ। সে লন্ডন এবং ইতালির বিজনেস সামলায়। মিসেস সৈয়দের কাজ হলো লাক্সারি এবং দামি জিনিসপত্র ইন্ডিয়ায় পাঠানো। এই সৈয়দই শালিনীকে দিয়ে লাক্সারি আইটেম এবং আইফোন পাঠিয়েছিল। অবশ্য শালিনী কাস্টমস অফিসারকে শুধুমাত্র আইফোনের কথাই বলেছিল, লাক্সারি আইটেমের কথা বলেনি। আর অফিসারের ফোকাস যেহেতু শুধু আইফোনের দিকে ছিল, তাই সে ব্যাগের দিকে খেয়ালও করেনি। যাই হোক, বড় চৌধুরীর স্মাগলিং সিন্ডিকেট এতটাই বিশাল যে গত 20 বছরের ভেতরে তার ধারে কাছেও কেউ নেই। বড় চৌধুরী বিয়ে করেছে একজন ইতালিয়ান মডেলকে। মিলানের একটা ফ্যাশন শোয়ের ফটোশুটে বিয়াঙ্কা নামের এক মডেলকে দেখে সে প্রেমে পড়ে যায়। এরপরে বিয়াঙ্কা বড় চৌধুরীকে বিয়ে করে বিনীতা চৌধুরী হয়ে যায়। তাদের 4 বছরের একটা ছেলে আছে। হ্যাপি ফ্যামিলি নিয়ে সে লেক কোমোতে একটা প্রাসাদে বাস করে।
তো বড় চৌধুরীর সমস্ত ডিটেলস বলার পরে প্রকাশ জানায় আজ থেকে অর্জুন, মিতালি এবং রবিন্দর সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিটের হয়ে কাজ করবে আর টিমটা লিড করবে অর্জুন। তবে এই কথাটা তারা চারজন ছাড়া বাইরের আর কেউ জানবে না। বাইরের দুনিয়ার কাছে তারা আগের মতোই কাস্টমস অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। তাদের এখন একটাই লক্ষ্য, সেটা হলো বড় চৌধুরীর সিন্ডিকেট পুরোপুরি শেষ করে দেওয়া। অর্জুন বলে তারা শুধু এই কয়েকজন এত বড় দায়িত্ব সামলাতে পারবে না, তাদের আরও লোক লাগবে। প্রকাশ তাকে একটা লিস্ট তৈরি করতে বলে, সেই লিস্ট অনুযায়ী তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করবে। মিতালি ইতস্তত করে জানতে চায় প্রকাশের আবার হুট করে ট্রান্সফার হয়ে যাবে না তো। প্রকাশ বলে অন্তত নির্বাচন পর্যন্ত সে এখানেই থাকবে। এটা শুনে মিতালি একটু ভরসা পায়। তারা প্রকাশের রুম থেকে বেরিয়ে এসে লবি দিয়ে হাঁটছিল, তখন রবীন্দ্রের সাথে তার এক্স মীনাক্ষীর দেখা হয়ে যায়, কারণ মীনাক্ষী এয়ারপোর্টের শপকিপার ছিল। রবীন্দ্র মীনাক্ষীর সামনে গেলে মীনাক্ষী একটু টেনশনে পড়ে যায় রবীন্দ্র আবার সিন ক্রিয়েট করবে কিনা। তবে রবীন্দ্র তাকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে তুমি বিয়ে করতে আসবে বলে আমি 200 টাকার মিষ্টি এবং 250 টাকার মালা কিনেছিলাম। তুমি বিয়ে করতে আসনি বলে আমার 450 টাকা নষ্ট হয়েছে, তাই বিয়ে যখন করনি আমাকে টাকাটা দিয়ে দাও। মীনাক্ষী কনফিউজড হয়ে যায়, রবীন্দ্র সত্যিই কি তার কাছে টাকা চাইছে? রবীন্দ্র বলে এটা তার সৎভাবে পরিশ্রম করে উপার্জন করা টাকা, তাই সে অবশ্যই ক্ষতিপূরণ নেবে। মীনাক্ষী আর ঝামেলা না করে রবীন্দ্রকে 500 টাকার নোট দিলে রবীন্দ্র পকেট হাতড়ে দেখে তার কাছে 50 টাকা খুচরো নেই। মীনাক্ষী এক্সট্রা টাকাটা রেখে দিতে বললে রবীন্দ্র বলে আমি ভিখারি না, আমি কাস্টমস অফিসার। এই বলে সে অর্জুনকে ডাক দেয় এবং মীনাক্ষীকে 50 টাকা ফেরত দিতে বলে। অর্জুনের কাছেও খুচরো ছিল না, তাই রবীন্দ্র 500 টাকার নোটটা রেখে দিয়ে বলে বাকি টাকা সে গাড়ির গ্যাসের দাম হিসেবে রেখে দিচ্ছে। এই বলে সে চলে যায়। আপনাদের কি মনে হয় রবীন্দ্র কি ঠিক করেছে? যাই হোক, এদিকে বড় চৌধুরীর গুরু শর্মাজি ইতালিতে বড় চৌধুরী বাড়িতে গিয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করে মুম্বাই এয়ারপোর্টে একদিনে 7 জন অফিসার কিভাবে ট্রান্সফার হয়ে গেল। বড় চৌধুরী জানায় আবাসের বলদামির জন্য এটা ঘটেছে। শর্মাজি জানতে চায় ওদেরকে রিপ্লেস করেছে কোন অফিসারেরা। বড় চৌধুরীর কাছে এখনও অর্জুনদের পোস্টিংয়ের ব্যাপারে ইনফরমেশন ছিল না, তাই সে বলে সন্ধ্যার ভেতরে সে নামগুলো জেনে নেবে। নিজেদের অফিসার ট্রান্সফার হওয়ায় শর্মাজি খুবই টেনশনে পড়ে গিয়েছিল। তো পরের দিন অর্জুনেরা জয়েন করে। পাশাপাশি তারা লিস্ট করে বিভিন্ন এয়ারপোর্ট থেকে শ্রীলতা নায়ের, ভিনসেন্ট জয়, সাজ্জাদ শেখ, কেপি আওস্থি এই 4 জন অফিসারকে এখানে পোস্টিং করায়। অর্থাৎ এরা 4 জন এবং সাথে অর্জুন, মিতালি আর রবীন্দ্র 3 জন মিলে আগের 7 জনকে রিপ্লেস করে। আর এরা প্রত্যেকেই ছিল সৎ এবং নিষ্ঠাবান অফিসার। তো প্রথম দিন থেকেই তারা ডিউটি পালন শুরু করে। সবাই সবার মতো যাত্রীদের ওপরে নজর রাখছিল। মিতালি একজনের ব্যাগ স্ক্যানিংয়ের সময়ে সন্দেহজনক ওজন দেখে তার ব্যাগটা চেকিং করে। ব্যাগের ভেতর থেকে 2টা সাধারণ পুতুল বের করা হয়। মেয়েটা জানায় তার ভাতিজাদের জন্য পুতুল 2টা কিনেছে। তবে মিতালির তো এন্টিক জিনিসের ওপরে অনেক জ্ঞান ছিল, তাই সে ধরে ফেলে এই পুতুলগুলোর দাম অন্তত 50 লক্ষ টাকা। মিতালি মেয়েটাকে 2টো অপশন দেয়, হয় সে পুতুল 2টো ট্যাক্স দেবে অথবা এগুলো কোর্ট ট্রায়ালের জন্য চালান করে দেবে। বাধ্য হয়ে মেয়েটা ট্যাক্স দেবার সিদ্ধান্ত নেয়। এদিকে রবীন্দ্র অর্জুনকে তার সেলে ডেকে পাঠায়। রবীন্দ্র অর্জুনকে প্রিয়া নামের একটি মেয়ের ট্রাভেল রেকর্ড দেখায়। প্রিয়া গত 6 মাসে 12 বার আলদিরা থেকে মুম্বাইতে ট্রাভেল করেছে। আর গত 3 বছরের রেকর্ড অনুযায়ী সে প্যারিস, লন্ডন, আলদিরা সব জায়গাতেই ট্রাভেল করেছে। কিন্তু সে একই সময়ে একবারও ডোমেস্টিক ট্রাভেল করেনি। মানে ধরেন লন্ডনের একটা ফ্লাইট প্রথমে মুম্বাইতে নামবে, এরপরে সেম ফ্লাইট পুনেতে যাবে। পিয়ার ক্ষেত্রে যেটা হয় সে শুধু ইন্টারন্যাশনাল টু ডোমেস্টিক শুধুমাত্র একটা রুটই ইউজ করে। মানে সে কলকাতা থেকে ফ্লাইটে বিদেশে গেলেও ফেরার সময় মুম্বাইতে নামে, আবার দিল্লি থেকে ফ্লাইট ধরে বিদেশে গেলেও ফেরার সময় মুম্বাইতে নামে। মানে ও দেশে যেখান থেকেই ফ্লাইটে উঠুক না কেন শুধুমাত্র ফেরার সময়ে মুম্বাইতে নামে। এই ব্যাপারটাই রবীন্দ্রের সন্দেহের কারণ। আসলে এয়ারলাইন্সে একটা সূক্ষ্ম লুপহোল আছে, এটাই প্রিয়া ইউজ করত। মানে ধরেন একটা ফ্লাইট আলদিরা থেকে মুম্বাইতে নামবে, বিরতি নিয়ে সেম ফ্লাইট লখনউতে যাবে। প্রিয়া যেটা করে সে অবৈধ সোনা নিয়ে আলদিরা থেকে বিমানে উঠবে। এরপর সে বিমানের টয়লেটে একটা জায়গায় সোনা লুকিয়ে রাখবে। মুম্বাইতে বিমান টেক অন করলে সে সেফলি নেমে যাবে। তারপর মুম্বাই টু লখনউ ফ্লাইটে তাদের গ্রুপের আরেকজন লোক বিমানে উঠবে এবং সে টয়লেট থেকে সোনাটা কালেক্ট করে নেবে। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে যেভাবে চেকিং হয় ডোমেস্টিক ফ্লাইটে সেভাবে চেকিং হয় না। এই জন্য তারা বছরের পর বছর ধরে এভাবে সোনা স্মাগলিং করে চলেছে। তবে এই প্রথমবার রবীন্দ্র এই জিনিসটা ধরে ফেলেছে। আজকেও প্রিয়ার ফ্লাইট ছিল, তাই সে এয়ারপোর্টে আসতেই অর্জুন তাকে আটকায়
এরপরে তার বোর্ডিং পাস চেকিংয়ের সময়ে আস্তে করে বলে, আমাদের একজন অফিসার তোমার ট্রাভেল প্যাটার্ন বুঝে গেছে। কথাটা শোনা মাত্রই প্রিয়ার চেহারা ফ্যাকাশে হয়ে যায় এবং টেনশনে পড়ে যায়। অর্জুন প্রিয়াকে রাতে দেখা করতে বলে ছেড়ে দেয়। আসলে প্রিয়া অর্জুনের হয়ে অনেকদিন ধরে কাজ করে। অর্জুনদের বড় চৌধুরীর মিশনটা দেবারও অনেক আগে থেকে অর্জুন গোল্ড স্মাগলারদের ধরার জন্য জাল বিছাচ্ছে। প্রায় 9 মাস আগে প্রিয়া বিমানবালার চাকরি করত। তার বিমানের একজন পাইলট ক্যাপ্টেন কাপুরের সাথে রিলেশন ছিল। আসলে ক্যাপ্টেন কাপুর প্রেমের ছলে প্রিয়াকে দিয়ে সোনা স্মাগলিং করত। প্রিয়ার শরীরের বিভিন্ন জায়গাতে সোনা লুকিয়ে নিয়ে আসতো। বিমানবালাদের যেহেতু শারীরিক চেকিং করা হতো না, তাই ওরা ধরাও পড়তো না। তবে ইনফরমেশন পেয়ে অর্জুন একদিন প্রিয়াকে ধরে ফেলে। তবে সে প্রিয়াকে পুলিশে না দিয়ে তাকে পার্সোনালি ইন্টারোগেশন রুমে নিয়ে যায়, কারণ অর্জুন জানতো প্রিয়া ক্যাপ্টেন কাপুরের কথায় এই কাজগুলো করে। প্রিয়া শরীর থেকে সোনার বারগুলো সামনে রেখে কাঁদতে কাঁদতে বলে খুব শীঘ্রই ক্যাপ্টেন কাপুর তাকে বিয়ে করবে। অর্জুন তার মোবাইল বের করে কাপুরের ফ্যামিলি ফটোটা প্রিয়াকে দেখিয়ে বলে কাপুর অলরেডি বিবাহিত এবং তার বউ বাচ্চা ও একটা কুত্তা নিয়ে সুখী ফ্যামিলি। কাপুর কখনোই প্রিয়াকে বিয়ে করবে না, সে নিজের স্বার্থে জাস্ট তাকে ইউজ করছে। ফটোটা দেখার পরে প্রিয়া খুব রেগে যায়। অর্জুন প্রিয়াকে বলে সে যেন কাপুরের সাথে স্বাভাবিক আচরণ করে এবং আজকের কথাটা না জানায়। তো পরের বার যখন তারা ব্যাংকক ট্যুরে যায়, তখন কাপুর প্রিয়াকে 5টা সোনার বার দিয়ে সেগুলো আগের মতোই লুকিয়ে রাখতে বলে। তবে এবার প্রিয়া সুযোগ বুঝে কাপুরের লাগেজের ভেতরে সেগুলো লুকিয়ে দেয়। এরপরে তারা ফ্লাইট নিয়ে এয়ারপোর্টে নামে। তখন লাগেজ স্ক্যানিংয়ের জন্য অর্জুন সেখানে অপেক্ষা করছিল। এয়ারপোর্টে সাধারণ যাত্রী থেকে শুরু করে পাইলট পর্যন্ত সবার লাগেজই স্ক্যান করা হতো। তাই কাপুরের লাগেজ স্ক্যান করতেই সোনার বার ধরা পড়ে, আর এই অভিযোগে কাপুরকে গ্রেপ্তার করা হয়। তো পরবর্তী অর্জুন প্রিয়ার সাথে দেখা করে। সে যেহেতু প্রিয়াকে পুলিশে না দিয়ে তাকে ফেভার করেছে, তাই এর বিনিময়ে অর্জুন প্রিয়াকে তার ইনফর্মার হয়ে কাজ করার অফার দেয়। প্রিয়া রাজি হয়ে গেলে অর্জুন গোল্ড স্মাগলারদের র্যাকেটের ব্যাপারে প্রিয়াকে ডিটেলস দেয়। ইন্ডিয়াতে যত অবৈধ সোনা আসে এর প্রায় সবই আন্না, রাহুল এবং সুরেশ কন্ট্রোল করে। প্রিয়ার প্রথম কাজ হলো আন্নার ভাতিজা রাহুলকে টার্গেট করা। তবে প্রিয়া থাই এয়ারলাইন্সে চাকরি করত, তাই অর্জুন তাকে বদলি করে এমেরাই এয়ারলাইন্সে পাঠিয়ে দেয়, কারণ এই বিমানে করেই রাহুল নিয়মিত ট্রাভেল করে। তো এরপর থেকে রাহুল যতবার ফ্লাইটে থাকতো প্রিয়া তাকে এক্সট্রা খাতির যত্ন করত। এভাবে বেশ কিছুদিন পরে রাহুল প্রিয়াকে ডেটে যাবার জন্য প্রপোজাল দেয়। প্রিয়া মিথ্যা করে বলে সে এঙ্গেজ, তবু রাহুল তাকে ফ্রেন্ডলি দেখা করতে বলে। প্রিয়া তো এটাই চাইছিল, তাই একদিন তারা রেস্টুরেন্টে দেখা করে। প্রিয়া কথার ফাঁকে রাহুলকে পটানোর জন্য বলে মুম্বাই এয়ারপোর্টে অনেক সোনা পাচার হয়, আর সে জানে কারা কিভাবে সোনা পাচার করে, কোন কোন অফিসার স্মাগলিংয়ে হেল্প করে, কোন রুট দিয়ে গেলে সোনা পাচার ইজি হবে। প্রিয়ার মুখে এগুলো শুনে রাহুল আরও পটে যায়। এরপরে একদিন রাহুল ফ্লাইটে এলে দেখে প্রিয়া কাঁদছে। কান্নার কারণ জিজ্ঞেস করলে প্রিয়া মিথ্যা করে বলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, আবার চাকরি থাকছে না শুনে তার বয়ফ্রেন্ডও ব্রেকআপ করে নিয়েছে। প্রিয়ার মায়াকান্না দেখে রাহুল তাকে বুকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না, আমি তো আছি। রাহুল তো ভাবে তার রাস্তা একদম ক্লিয়ার, কিন্তু সে যে খাল কেটে কুমির নিয়ে এসেছে সেটা আর কিভাবে বুঝবে। তো রাহুল এরপরে প্রিয়াকে তাদের সোনার কারখানায় নিয়ে যায় এবং আন্না আর সুরেশের সাথে দেখা করায়। যদিও সুরেশ প্রিয়াকে সন্দেহের চোখেই দেখে। এছাড়াও প্রিয়াকে কারখানার অফিসে একটা চাকরিও দিয়ে দেয়। সেই থেকেই মূলত প্রিয়া ওদের সিন্ডিকেট চক্রের ওপরে নজর রাখছে আর অর্জুনকে ইনফরমেশন পাস করছে। তো যাই হোক, রাতে অর্জুন আর প্রিয়া সিক্রেটলি দেখা করে। আন্নার অফিসের ফাইল থেকে প্রিয়া একটা লিস্ট পেয়েছিল। লিস্টটা সে অর্জুনকে দেয়। এই লিস্টে তাদের সাথে জড়িত করাপ্টেড অফিসারদের নাম আছে। লিস্টে অর্জুন তার পরিচিত অফিসার প্যাটেলের নাম দেখে বেশ অবাক হয়ে যায়। প্রিয়া জানায় প্যাটেল 3 মাস ধরে তাদের হয়ে কাজ করছে। এছাড়া প্রিয়া অর্জুনকে একটা ভিডিও দেখায়। সুরেশ সোনা স্মাগলিংয়ের 2টো নতুন মেথড বের করেছে। প্রথমত তারা লাগেজের যেসব পার্টস থাকে, যেমন চেইন, লক, হাতল, চাকা ইত্যাদি, সেগুলোর জায়গায় তারা সোনার পার্টস ইউজ করে আর সোনার ওপরে এমনভাবে রং করে এতে বোঝার উপায় থাকে না এগুলো সোনার। এভাবেই তারা প্রতি ব্যাগে 3.5 থেকে 5.5 কেজি পর্যন্ত সোনা স্মাগলিং করছে। সুরেশের সেকেন্ড মেথড হলো ওরা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে সোনার বারগুলো একদম পাউডারের মতো গুঁড়ো করে ফেলে। এরপরে সেগুলো ওরেনিক্স পাউডার মানে ট্যাঙের কৌটাতে করে স্মাগলিং করে। এগুলো এতটাই নিখুঁত যে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে না। এছাড়াও তারা এই লাইনে অনেক বেশি অভিজ্ঞ, তাই অর্জুনেরা পোস্টিং পাওয়ার পরে তারা খুব সাবধানে স্মাগলিং করছে।
ওদের কোনো তাড়াহুড়ো নেই, ওরা শুধুমাত্র সেসব জায়গা দিয়েই স্মাগলিং করছে যেখানে তাদের অফিসাররা আছে। অর্জুন র্যাকেটটা ধরার জন্য একটা প্ল্যান বানায় এবং প্রিয়াকে কি করতে হবে সব বুঝিয়ে দেয়। পরের দিন অর্জুন এসি প্রকাশের সাথে দেখা করলে প্রকাশ জানায় এই মাসের 24 তারিখে মুম্বাইতে ওয়ার্ল্ড কাস্টমস কনফারেন্স আছে। এই দিনে অধিকাংশ কাস্টমস অফিসারদের কনফারেন্সে পাঠানো হবে, তাই স্মাগলাররা অবশ্যই এই দিনে মাল পাচারের রিস্ক নেবে। প্রকাশ অর্জুনকে বুঝিয়ে দেয় তারাও ব্যাকআপ প্ল্যান করে স্মাগলারদের ধরে ফেলবে। এই জন্য অফিস থেকে বেরিয়ে অর্জুন পাটেলের সাথে দেখা হবার অজুহাতে তাকে বলে আগামী 24 তারিখে তারা সবাই কনফারেন্সে যাচ্ছে। কথাটা জানা মাত্রই পাটেল বড় চৌধুরীকে ফোন করে ইনফরমেশনটা দিয়ে দেয়। চৌধুরী সাথে সাথেই আন্না এবং সুরেশকে ফোন দিয়ে 500 কেজি সোনা রেডি করতে বলে। আগামী 24 তারিখে তারা 500 কেজি সোনা মুম্বাই এয়ারপোর্ট দিয়ে ইন্ডিয়া পাঠাবে। এতগুলো সোনা তারা কিভাবে পাস করবে বুঝতে পারছিল না। সেখানে প্রিয়াও ছিল, সে ক্যালকুলেশন করে বুঝিয়ে দেয় একজন মানুষ কতটুকু সোনা সেফলি নিয়ে যেতে পারবে। এছাড়া সে কৌশলে রাহুলের কাছ থেকে তাদের সব প্যাসেঞ্জারদের লিস্ট নিয়ে নেয় যারা সোনাগুলো ইন্ডিয়ায় নিয়ে যাবে। প্রিয়ার প্ল্যান সবার পছন্দ হয় ঠিকই, তবে সুরেশের প্রিয়াকে সন্দেহ হচ্ছিল। এদিকে 24 তারিখের ইনফরমেশন পেয়ে মিসেস সৈয়দও তার লাক্সারি লাগেজ স্মাগলিংয়ের প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে প্রিয়া অর্জুনকে সব প্যাসেঞ্জারের লিস্ট পাঠিয়ে দেয়, পাশাপাশি জানিয়ে দেয় কার কাছে কোথায় জিনিসগুলো লুকানো আছে। তবে এয়ারপোর্টে এগুলো ধরা পড়ার পরে প্রিয়ার লাইফ রিস্ক হয়ে যাবে, কারণ এরা বুঝে যাবে প্রিয়া ইনফরমেশন লিক করেছে। তাই অর্জুন প্রিয়াকে ফ্লাইট ধরে ইন্ডিয়ায় চলে আসতে বলে। কিন্তু প্রিয়া ফ্ল্যাট থেকে বের হবার আগেই রাহুল প্রিয়ার ফ্ল্যাটে পৌঁছে যায় এবং তার সাথে আসতে বলে। প্রিয়া এবার বেশ বেকায়দায় পড়ে যায়, বাধ্য হয়ে এসে রাহুলের সাথে যায়। যাবার পথে রাহুল প্রিয়ার ওপরে সন্দেহের সত্যি কারণটা জানিয়ে দেয়। সুরেশ রাহুলকে নির্দেশ দিয়েছে যতক্ষণ না তাদের মালামাল এয়ারপোর্ট পার হচ্ছে ততক্ষণ যেন রাহুল প্রিয়ার ওপরে নজর রাখে। প্রিয়া এবার মহা মুশকিলে পড়ে যায়। তবে হঠাৎই দুটো পুলিশের গাড়ি এসে তাদেরকে ঘিরে ধরে। এরপরে তাদের গাড়িটা সার্চ করে ইলিগাল প্যাকেট পায়। এই অপরাধে পুলিশ দুজনকে দুটো গাড়িতে বসিয়ে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। কিছুদূর যাবার পরে দুটো জিপ দুই রাস্তায় চলে যায়। আসলে এটাও অর্জুনের ব্যাকআপ প্ল্যান ছিল। এরকম সিচুয়েশনের কথা ভেবে সে সৌদিতে থাকা তার বন্ধু কয়েন অফিসার গোবিন্দকে ফোন করে হেল্প চেয়েছিল যাতে প্রিয়াকে রাহুলের কাছ থেকে আলাদা করা যায়। প্রিয়াকে তো গোবিন্দ উদ্ধার করে নেয়, আর পুলিশ রাহুলকে সোজা মরুভূমির মাঝে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে চলে আসে যাতে রাহুল আর কারো সাথেই যোগাযোগ করতে না পারে। রাহুলের কাছে মোবাইল ছিল, কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল না থাকায় সে কাউকে ইনফর্ম করতে পারছিল না। এদিকে আন্না এবং সুরেশ সব প্যাসেঞ্জারকে বুঝিয়ে দেয় তারা কিভাবে কোথায় সোনা লুকিয়ে রাখবে এবং কিভাবে বোর্ডিং পাস করবে। আবার ইথিওপিয়ার আদিস আবাবা থেকেও সতী সহ আরো কয়েকজন হেলদি লোকদের দিয়ে ড্রাগ পাচারের প্ল্যান করা হয়। আগের টেকনিকেই ক্যাপসুলের ভেতরে করে তাদেরকে ড্রাগ খাইয়ে দেওয়া হয় যাতে পেটের ভেতরে করে ড্রাগ পাচার করতে পারে। তো চৌধুরী সিন্ডিকেটের সবগুলো লোকেশন থেকেই তাদের প্যাসেঞ্জাররা বিমানে ওঠে। প্যাসেঞ্জারদের সবার ড্রাগ নিয়ে এয়ারপোর্টে নামার নির্দেশনা নেই। কিছু কিছু প্যাসেঞ্জারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে তারা সোনার বারগুলো টয়লেট এবং তাদের সিটের নিচে লুকিয়ে রাখবে। নেক্সট ডে ডোমেস্টিক ফ্লাইটের সময়ে তাদের অন্য গ্রুপের লোকেরা সেগুলো কালেক্ট করে নেবে। তো এদিকে এয়ারপোর্টে সবাইকে বিশ্বাস করাতে অর্জুন এবং তার টিম কনফারেন্সের নাম করে বেরিয়ে যায়। ফলে ঘুষখোর অফিসারদের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এরপরে বিমান ঠিক নামবে। ঠিক এ সময়ে এসি প্রকাশ সব ডিউটিরত অফিসারদেরকে ডেকে পাঠায়। সবাইকে এক জায়গায় করার পরে প্রকাশ জানায় তাদের কাছে ইনফরমেশন আছে আজকে বড় চৌধুরী সিন্ডিকেটের বিপুল পরিমাণ স্মাগলিংয়ের সোনা এবং ড্রাগ ঢুকছে, তাই তারা অপারেশন লং শট লঞ্চ করেছে। আর এই অপারেশনটা অর্জুন লিড করবে। এই সময় অর্জুনের টিমকে ডাকা হলে ঘুষখোর অফিসাররা টেনশনে পড়ে যায়। অর্জুন এসে প্রথমেই সবার মোবাইল নিয়ে নেয়, এমনকি যাদের কাছে স্মার্ট ওয়াচ এবং এক্সট্রা লুকানো মোবাইল আছে সেগুলো কালেক্ট করে নেয়। এরপরে অর্জুন বলে আজকে 19টা ফ্লাইটে 50-এরও বেশি স্মাগলার আসবে। সে এক্সপ্লেন করে কখন কোন ফ্লাইট ল্যান্ড করবে। প্ল্যান অনুযায়ী তারা প্রথম যে ফ্লাইটটা আসবে সেই ফ্লাইটে স্মাগলারদের আটকাবে না, বরং তাদের চলে যেতে দেবে। এরপরে তাদেরকে ফলো করতে শুরু করবে যাতে ওরা যেখানে মালগুলো পৌঁছে দেবে তাদেরকেও ধরা যায়। স্মাগলারদের ফলো এবং ধরার টিমে সাজ্জাদ এবং আওয়াজ থেকে দেওয়া হয়, আর এই টিমটাকে লিডিং এর দায়িত্ব দেওয়া হয় পাটেলকে। মানে পাটেল তো চৌধুরী সিন্ডিকেটের হয়ে কাজ করে, তাই তাকেই ফ্রন্টে রেখে
রেখে র্যাকেটটা ধরার প্ল্যান করা হয়। মিতালি, শ্রীলতা, কুলভীরকে দায়িত্ব দেওয়া হয় এরা প্যাসেঞ্জার লিস্ট ধরে ডোমেস্টিক ফ্লাইটে রেড করবে, কারণ এই 19টা ফ্লাইটের ভেতরে 9টা ফ্লাইটে ডোমেস্টিক মেথডে, মানে ওই যে এক গ্রুপ স্মাগলার বিমানের সিটের নিচে টয়লেটে সোনা লুকিয়ে রাখবে, আরেক গ্রুপ উঠে সেগুলো কালেক্ট করবে। এই চক্রটাকে ধরার জন্যই এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়। তো এরপরে সবাই কাজে লেগে পড়ে। প্রথম ফ্লাইটটা ল্যান্ড করার পরে তারা প্রিয়ার দেওয়া লিস্ট অনুযায়ী স্মাগলার প্যাসেঞ্জারদের ডিটেক্ট করে ফেলে। তবে প্ল্যান অনুযায়ী তাদেরকে কিছু না বলে যেতে দেওয়া হয়। বাইরে রমেশের লোকেরা ওদেরকে রিসিভের জন্য অপেক্ষা করছিল। ওদেরকে ফলো করার দায়িত্ব দেওয়া হয়েছিল পাটেলকে, তাই অর্জুন পাটেলকে প্যাসেঞ্জারদের ব্যাপারে ইনফর্ম করে দেয়। আর অ্যাকচুয়ালি এদেরকে স্বাভাবিক চোখে সন্দেহ করার সুযোগ নেই। 2 জন মহিলা, একটা বাচ্চা আর 2 জন পুরুষ, একদম ফ্যামিলি ম্যান সব। এদেরকে কেউ কিভাবে সন্দেহ করবে? তো পাটেল ওদেরকে ফলো করতে গিয়ে একটু লেট করে ফেলে, তাই ওরা রমেশের পাঠানো গাড়িতে উঠে চলে যায়। পাটেল কোনো রকমে একটা ক্যাবকে আটকে সেটাতে উঠে ওদেরকে ফলো করতে শুরু করে। বেশ কিছুক্ষণ ফলো করার পরে প্যাসেঞ্জাররা গলির ভেতরে একটা বাড়িতে এসে নামে। পাটেল ড্রাইভারের ফোনটা নেয় অর্জুনকে ইনফর্ম করার জন্য, তবে সে ফোনটা করে না। অনেকক্ষণ সেখানেই গাড়িতে বসে বাড়িটার দিকে দেখতে থাকে। হঠাৎ 2টো লোক গাড়ির কাছে আসে এবং পাটেলকে তারা কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে অর্জুন পাটেলের অ্যাক্সেস হারিয়ে ফেলায় একটু সমস্যায় পড়ে। তবে সব আবারও সেটেল করতে সে প্রকাশকে রিকোয়েস্ট করে ডোমেস্টিক ফ্লাইট 10 মিনিট লেট করায়। তারপরে অফিসিয়ালি অপারেশন লং শটের ডিক্লেয়ার করে। নেক্সট যতগুলো ফ্লাইট আসে সবগুলোকেই কড়াভাবে সার্চ করা হয়। তাছাড়া অর্জুনদের কাছে যেহেতু স্পেসিফিক লিস্ট ছিল, তাই তারা সহজেই স্মাগলার প্যাসেঞ্জারদের ধরতে পারছিল। এদের বেশিরভাগই লাগেজে করে সোনা এনেছে, মানে লাগেজের পার্টসগুলোকে সোনা দিয়ে বানানো হয়েছে, সেগুলো নিয়ে এসেছিল। অনেকে ঘড়ির মধ্যে করে, মানে ঘড়ির মেশিন এবং যে প্লেটটা থাকে সেগুলো সোনা দিয়ে বানানো, এভাবেই স্মাগলিং করছিল। এছাড়া কেমিক্যালের মাধ্যমে গুঁড়া সোনাগুলো অফিসাররা ধরে ফেলে। অন্যদিকে মিতালি টিম নিয়ে ডোমেস্টিক ফ্লাইট থেকে লিস্ট অনুযায়ী স্মাগলার প্যাসেঞ্জারদের ধরে ফেলে। আবার ইথিওপিয়া থেকে সতীদের ড্রাগ স্মাগলারদের গ্রুপটাও ধরা পড়ে যায়। এরপরে সব স্মাগলারদের এক জায়গায় বসিয়ে রাখা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সোনা, ড্রাগ এবং লাক্সারি ব্যাগ উদ্ধার করা হয়। এদিকে পাটেলকে রমেশের ডেরায় নিয়ে আসা হয়। এখানেই মূলত লাগেজের ভেতর থেকে সোনার পার্টসগুলো বের করে আলাদা করা হয়। রমেশের এক স্টাফ রমেশকে ফোন করে পাটেলকে ফোন ধরিয়ে দেয়। রমেশ জিজ্ঞেস করে, পাটেলের সাথে তো তাদের এমনি অনেক ভালো রিলেশন, তাহলে সে এখন পোল্টি নিচ্ছে কেন? পাটেল জানায়, সিনিয়র অফিসারদের প্রেসারে সে এসব করছে। তবে সে রমেশের লোকদের ধরতে চায়নি, সে জাস্ট ফর্মালিটি পালন করছিল। তাদের কথা শেষ হতে না হতেই সেখানে ডিআরআই টিম চলে আসে এবং সবাইকে গ্রেপ্তার করে নেয়। এদেরকে এখানে দেখে পাটেলও অবাক হয়ে যায়। সে দ্রুত রমেশের ফোনটা কেটে দেয়। ডিআরআই টিমের শান্তোষ তিওয়ারি জানায়, অর্জুন পাটেলকে ফলো করার জন্য তাকে দায়িত্ব দিয়েছিল। মানে পাটেল যে সময় স্মাগলারদের ফলো করছিল, শান্তোষ সে সময় পাটেলকে ফলো করছিল। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, পাটেল যে গাড়িতে করে স্মাগলারদের ফলো করছিল সেই গাড়ির ড্রাইভারই হলো শান্তোষ। পাটেল তাচ্ছিল্য করে বলে, তোমাদের অর্জুন স্যারের বেশি সততার জন্য না আবার অপারেশনটাই কম্প্রোমাইজড হয়ে যায়। এদিকে অর্জুন প্রিয়ার জন্য খুবই টেনশনে ছিল। অবশেষে গোবিন্দদের সহায়তায় প্রিয়া ফ্লাইট ধরে মুম্বাইতে পৌঁছায়। অর্জুন আর প্রিয়া একে অপরকে জড়িয়ে ধরে অবশেষে নিশ্চিন্ত হয়। প্রিয়াকে ইন্ডিয়ায় ব্যাক আনার জন্য অর্জুনকে হেল্প করেছিল কয়েন টিম। কয়েন টিমের ব্যাপারে একটু বলি, গোয়েন্দাদের যেমন ইনভেস্টিগেশন টিম থাকে, যেমন FBI, CBI, CID, তেমনি কাস্টমসের ইনভেস্টিগেশন টিম হলো কয়েন, মানে কাস্টমস ওভারসিজ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। এই ডিপার্টমেন্টের কাজ হলো বিশ্বের বড় বড় ট্রানজ্যাকশনগুলো ফলো করা এবং ইন্টারন্যাশনাল সব বিজনেসগুলোকে মনিটরিং করা। কয়েন ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী সব দেশের সাথে সম্মিলিতভাবে কাজ করে। যেমন ধরেন, একজন দামি IPL প্লেয়ার ইতালিতে ছুটি কাটাতে গিয়ে প্রায় 10 থেকে 15 কোটি টাকার শপিং করলো। ইতালির একটা সিস্টেম হলো, সেখানে ভ্যাট দিয়ে প্রোডাক্ট কিনলে ইন্ডিয়ায় ফেরার সময় কাস্টমস থেকে ভ্যাটের টাকাটা রিফান্ড করে নেওয়া যায়। এভাবে কৌশল খাটিয়ে দেশে ফিরে সে শুধু ট্যাক্স ফাঁকিই দিচ্ছে না, উল্টো ইতালি থেকে ফেরার সময় অন্তত 2.5 থেকে 3 কোটি টাকার ভ্যাট রিফান্ড পাচ্ছে। এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে কয়েন ডিপার্টমেন্ট। তারা ব্যাপারটা নোটিশ করে কাস্টমস অফিসারকে জানাবে, তখন কাস্টমস অফিসার অ্যাকশন নেবে। তো সৌদির আলদেরাতে কয়েন অফিসারের চিফ হলো অর্জুনের বন্ধু গোবিন্দ। গল্পের বাকি অংশে কয়েন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ রোল আছে।
এই জন্যই মূলত তাদের ব্যাপারে এতটা এক্সপ্লেন করলাম। তো যাই হোক, এদিকে রাহুলকে তো পুলিশ মরুভূমির মাঝে ফেলে এসেছিল। সে অনেক কষ্টে অনেকটা পথ হাঁটার পরে অবশেষে মোবাইলে সিগন্যাল পায় এবং তার চাচা আন্নাকে ফোন করে লোকেশন জানিয়ে দেয়। আন্না এবং সুরেশ রাহুলকে উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে মুম্বাই এয়ারপোর্টে আজকে যতগুলো সোনা, ড্রাগ এবং অন্যান্য জিনিস ধরা হয়েছে সেগুলোর মূল্য প্রায় 1200 কোটি টাকা। অর্থমন্ত্রী নিউজটা দেখে খুবই খুশি হয়। অবশেষে সে তার হারানো রেপুটেশন ব্যাক পেল। নিউজে এসি প্রকাশকেও অনেক হাইলাইট করা হচ্ছিল, কারণ এতটা সফলতা এর আগে কেউ দেখাতে পারেনি। ইতালিতে বসে বড় চৌধুরী এবং সৌদিতে তার সোনার ডিলার নিউজগুলো দেখে রাগে আগুন হয়ে যায়। তারাও কাস্টমস অফিসারদের রুখে দেবার জন্য প্ল্যান বানাতে শুরু করে। চৌধুরী আন্নাকে ফোন করে বলে সে যেন যে কোনো মূল্যে প্রিয়াকে ধরে আনার ব্যবস্থা করে। তার প্রতারণার জন্যই এতগুলো মালামাল ধরা পড়ে গেল। এদিকে এয়ারপোর্টে একজন বৃদ্ধ ফরেন ট্যুর দিয়ে এসে লাগেজের ধুলা পরিষ্কার করছিল। একজন কাস্টমস অফিসার এগিয়ে গিয়ে বৃদ্ধর সাথে ঝামেলা শুরু করে এবং আবারও তার লাগেজ চেক করতে চায়। ঝামেলা দেখে অর্জুন ছুটে গিয়ে বৃদ্ধকে দেখেই তাকে সালাম করে। বৃদ্ধ অর্জুনের পরিচয় জানতে চাইলে অর্জুন নিজের পরিচয় দিয়ে বলে সে বৃদ্ধের বক্তৃতা শুনেছে। অর্জুন বৃদ্ধকে সসম্মানে যেতে দিলে সেই অফিসারটা লোকটাকে এত সম্মান দেবার কারণ জিজ্ঞেস করে। অর্জুন জানায় উনি শ্রীকান্ত সাক্সেনা। উনিও একজন কাস্টম সুপারিনটেন্ডেন্ট অফিসার ছিলেন। উনার সার্ভিস টাইমে উনি ছিলেন মুম্বাই কাস্টমসের সবচেয়ে সৎ এবং নিষ্ঠাবান অফিসার। অন্যদিকে চিফ কমিশনার প্রকাশকে ডেকে পাঠায় এবং বলে সে যেন ব্যাগ ট্যাগ গুছিয়ে আজকেই ব্যাংককে যায়। সেখানে তাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। প্রকাশ যেতে অনীহা দেখালেও চিফ কমিশনার নির্দেশে অমান্য করতে পারে না। এদিকে প্রিয়ার লাইফের ঝুঁকি ছিল, তাই অর্জুন প্রিয়াকে আড়ালে রেখে মিতালিকে বোরখা পরিয়ে প্রিয়া সাজিয়ে বাইরে নিয়ে যায়। এয়ারপোর্টের একজন গার্ড চৌধুরী সিন্ডিকেটের ইনফর্মার ছিল। সে ওদের বাইরে যাবার কথাটা রমেশকে জানিয়ে দিলে রমেশ গুন্ডাদের পাঠিয়ে দেয়। এরপর গুন্ডারা ওদেরকে ফলো করে একটা পার্কিং লটে যায়। তারা প্রিয়া ভেবে হামলা করতে গেলে মিতালি উল্টো ওদেরকে মেরে তক্তা বানিয়ে দেয়। অন্যদিকে রবীন্দ্র ততক্ষণে প্রিয়াকে সেফ হাউজে নিয়ে যায় এবং প্রিয়ার সেফটি নিশ্চিত করে। আজকের সফল অপারেশনের খুশিতে রাতে অফিসারেরা পার্টি করে। অর্জুন রবীন্দ্রকে এক সাইডে নিয়ে গিয়ে বলে সে লিস্টে দেখেছে রবীন্দ্র 3টা লাক্সারি ঘড়ি সিজ করেছে। তাই অর্জুন রবীন্দ্রের কাছে জানতে চায় তাকে কে ঘড়িগুলোর ব্যাপারে ইনফরমেশন দিয়েছে, কারণ প্রিয়া তো শুধু ড্রাগ এবং সোনার ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল। ঘড়ির ব্যাপারে প্রিয়া কিছুই জানতো না। তবে রবীন্দ্র নিজের ইনফর্মারের ব্যাপারে অর্জুনের সাথে কোনো তথ্য শেয়ার করে না। পরের দিন সকালে অর্জুন ইন্টারোগেশন রুমে যায়। গতকাল এয়ারপোর্টের সামনে থেকে স্মাগলিংয়ের সোনা হাত বদলের সময়ে দুজনকে ধরা হয়েছে। এরা হলো আসলাম এবং মুকিম। দুজনকে অনেক মারধরের পরেও তারা মুখ খোলে না। তাই অর্জুন অন্য ট্রিক্স খাটায়। সে এদেরকে টর্চারের ভিডিও করে অনলাইনে ছেড়ে দিতে বলে, যাতে ওদের পরিচিত লোকেরা ওদের আসল পরিচয় পেয়ে যায়। এটা শুনে মুকিম ঘাবড়ে যায় এবং স্বীকারোক্তি দিতে রাজি হয়। মুকিম জানায় চৌধুরীর যেসব স্মাগলিংয়ের মাল ইন্ডিয়ায় আসে সেগুলোর ডিস্ট্রিবিউশনের দায়িত্ব হলো রমেশের। তারা মূলত রমেশের মাল সাপ্লায়ার হিসেবে কাজ করে। মুকিমের কাছ থেকে তারা রমেশের অ্যাড্রেস এবং মোবাইল থেকে রমেশের ফোন নম্বর কালেক্ট করে নেয়। যদিও মুকিম মুখ খোলায় আসলাম খুবই রেগে যায়। অর্জুন অফিসার ভিনসেন্টকে ফোর্স রেডি করতে বলে, তারা রমেশকে ধরতে যাবে। এছাড়াও অর্জুন প্রকাশকে ফোন করে রমেশের ব্যাপারে পাওয়া ইনফরমেশনটা জানিয়ে দেয়। প্রকাশ এ সময় ব্যাংককে মিটিংয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিল। প্রকাশকে চিফ কমিশনার ফোন দিয়ে বলে তার হোটেলের বাইরে একজন অপেক্ষা করছে। প্রকাশ যেন তার সাথে দেখা করে। প্রকাশ বাইরে গিয়ে সে লোকটাকে পায়। সে মূলত চৌধুরীর পার্টনার শর্মাজি প্রকাশকে হোটেলের ছাদে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রকাশের বড় চৌধুরী ওরফে রঞ্জিত চৌধুরীর সাথে দেখা হয়। প্রকাশ যেহেতু মুম্বাই এয়ারপোর্টসের সব অফিসারকে কন্ট্রোল করছে, তাই চৌধুরী তাকে ঘুষের অফার দেয়। চৌধুরীর সাথে মিটিং শেষ করে রুমে ফিরে প্রকাশ চিফ অফিসারকে ফোন করে রাগারাগি শুরু করে এবং বলে আমি আপনাকে এত রেসপেক্ট করতাম আর আপনি আমাকে চৌধুরীর কাছে বিক্রি হতে পাঠালেন। অফিসার জানতে চায় চৌধুরীর সাথে তার কি কথাবার্তা হয়েছে। চৌধুরী যেসব সুযোগ সুবিধা এবং টাকার অফার করেছিল প্রকাশ সেগুলো চিফ অফিসারকে জানায়। চিফ অফিসার প্রকাশকে চৌধুরী ডিল মেনে নিতে বলে।
তবে প্রকাশ চিফ অফিসারকে স্পষ্ট জানিয়ে দেয় সে নিজের সততা নষ্ট করে চৌধুরীর কাছে বিক্রি হবে না। এদিকে অর্জুন ফোর্স নিয়ে রমেশকে ধরতে যাবার জন্য বের হয়। তাদের সাথে কুলভির নামের একজন কাস্টমস অফিসার ছিল। কুলভির একটু বোকা টাইপের, ওর কথাবার্তা শুনে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কুলভির সাথে ফাজলামি করতে করতে ওরা রমেশের বাড়িতে পৌঁছে যায়। তবে বাড়ি সার্চ করেও কোথাও রমেশ বা অবৈধ কিছু পাওয়া যায় না। সবাই যখন বাইরে খোঁজাখুঁজি করছিল তখন কুলভিরের সন্দেহ হয় বাড়ির ঠাকুর ঘরে কিছু আছে, তাই সে একাই ঠাকুর ঘরে চলে যায়। ঘন্টা বাঁধা একটা হাতল ছিল, কি মনে করে সে হাতলটা চাপ দিতেই একটা সিক্রেট বেসমেন্ট খুলে যায়। কুলভি ভেতরে ঢোকার পরেই গুলির আওয়াজ হয়। আওয়াজ শুনে সবাই ভেতরে দৌড়ে গিয়ে দেখে রমেশ গুলিবিদ্ধ হয়ে মরে আছে, আর কুলভির সামনে দাঁড়িয়ে আতঙ্কে আহাজারি করছে। কুলভির জানায় সে গুলি করেনি, রমেশই তাকে গুলি করতে চাইছিল, তাই নিজেকে বাঁচাতে সে হাতাহাতি শুরু করে। এতে আচমকা গুলিটা রমেশের গায়ে লেগে যায়। ইনকোয়ারি করতে এসে সাসপেক্ট মারা গেছে, ব্যাপারটা নিয়ে অনেক বড় প্রেশার আসবে। কিন্তু এদিকে আবার আরো বড় ঝামেলা হয়ে যায়। ইন্টারোগেশন রুমে দুজনকে তো তারা রেখে এসেছিল। চৌধুরী সিন্ডিকেটের যে গার্ড ইনফর্মারের কাজ করে সে ভেতরে গিয়ে আসলামকে ফোন ধরিয়ে দেয়। ফোনের ওপাশ থেকে তাকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়। তখন আচমকা আসলাম মুকিমকে দেয়ালের সাথে মাথাটা ঠেসে দিয়ে মেরে ফেলে, আর তার হত্যার পুরো দোষ কাস্টমস অফিসারদের ওপরে চাপিয়ে দিয়ে আহাজারি করে বলে মুকিমকে টর্চার করে অফিসাররা মেরে ফেলেছে। ফলে একই সাথে দুইটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটায় কাস্টমস অফিসাররা বেকায়দায় পড়ে যায়। পরের দিন সকালে প্রকাশ ব্যাংকক থেকে ফিরে আসে এবং সবাইকে বকাঝকা করে। এত বড় ইস্যু সামলানো মোটেও সহজ কাজ না। প্রকাশ কুলভিরের কাছ থেকে রমেশের মৃত্যুর এক্সপ্লেন শোনে। এরপরে বাইরে এসে অর্জুনকে বলে কুলভিরকে অ্যারেস্ট করা হবে এবং ওর বিরুদ্ধে তদন্ত হবে। তবে অর্জুন রিকোয়েস্ট করে যেভাবে হোক কুলভিরকে প্রোটেক্ট করতে হবে। প্রকাশ জানায় সে চেষ্টা করবে। চিফ কমিশনার প্রকাশকে ডেকেছিল, তাই সে দেখা করতে যায়। চিফ কমিশনার অর্জুন সহ সবার সাসপেনশন লেটার ধরিয়ে দিয়ে সবাইকে সাসপেন্ড করতে বলে। তবে প্রকাশ দৃঢ়ভাবে বলে তার একজন অফিসারকেও সাসপেন্ড করা যাবে না, সে আপাতত ওদেরকে তাদের আগের কর্মস্থানে ট্রান্সফার করছে। চিফ কমিশনার চাইলে ইন্টারনাল ইনকোয়ারি করতে পারে। ইনকোয়ারি শেষ হতে অন্তত 6 মাস সময় লাগবে। এই 6 মাসের ভেতরেই প্রকাশ চৌধুরী সিন্ডিকেট শেষ করে দেবে। চিফ কমিশনার প্রকাশকে বলে চৌধুরীর সাথে পাঙ্গা নিয়ে তুমি পারবে না, ও অলরেডি মুকিমকে হত্যা করিয়ে আসলামকে জামিনে বের করে নিয়ে গেছে। চৌধুরীর পাওয়ার অনেক, আবার রমেশও যেহেতু মরে গেছে তাই চৌধুরীর বিরুদ্ধে আর কোনো এভিডেন্সই থাকলো না। প্রকাশ বলে সে ব্যাপারটা সামলে নেবে। এরপরে প্রকাশ চিফ কমিশনারকে ব্ল্যাকমেল করে বলে সে যদি একজন অফিসারকেও সাসপেন্ড করে তাহলে ব্যাংককের ঘটনাটা সে এক্সপোজ করে দেবে। এটা শুনে চিফ কমিশনার ঘাবড়ে যায় এবং সাসপেনশন লেটারটা ছিঁড়ে ফেলে। এদিকে চৌধুরী তার লোকেদের সাথে ভিডিও কনফারেন্স করে এবং আলোচনা করে তারা নেক্সট টাইম কিভাবে স্মাগলিং করবে। সুরেশ চৌধুরীকে একটা ডিফারেন্ট টাইপের আইডিয়া দেয়। এরপরে চৌধুরী অর্জুনকে ফোন করে। অর্জুন প্রথমেই হকচকিয়ে যায় আসলেই চৌধুরী তাকে ফোন করেছে কিনা। তো চৌধুরী জানায় আগামীকাল তার 2 জন লোক সুশীল এবং রাথোর 25 কেজি সোনা নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামবে। অর্জুন যেন ওদেরকে না আটকায়। অর্জুন তাচ্ছিল্য করে বলে আমি তোমার কথা কেন মানতে যাব। চৌধুরী উত্তরে বলে মানবে কিনা সেটা সময় বলে দেবে। তো চৌধুরী তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। মিতালির একটা বাচ্চা মেয়ে আছে। মিতালি মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিল। রাস্তায় 2 জন বাইকে এসে বাচ্চাটার মুখে মরিচ গলা পানি মারে আর থ্রেট দিয়ে বলে পরের বার মরিচ গলার পানির বদলে অ্যাসিড মারবে। এদিকে সকালে রবীন্দ্র জগিং করছিল। এ সময় 2টো গুন্ডা তাকে ঘিরে ধরে। এরপরে তাকে ব্ল্যাঙ্ক ফায়ার করে থ্রেট দেয় পরের বার গুলি মিস যাবে না। এছাড়া বাকি অফিসারদেরকেও নানানভাবে জীবননাশের এবং তাদের ফ্যামিলির ক্ষতি করার হুমকি দেওয়া হয়। সবাই আতঙ্কিত হয়ে অফিসে এসে এক জায়গায় হয়। সেখানে প্রকাশ্য উপস্থিত ছিল। অর্জুন সবাইকে চৌধুরীর কল রেকর্ডটা শোনায়। এরপরে তারা সিদ্ধান্ত নেয় আজকে যেহেতু সবার মানসিক অবস্থা খারাপ, তারা প্রিপেয়ার্ড না, এই জন্য আজ তারা চৌধুরীর মাল ছেড়ে দেবে। তো নির্ধারিত সময়ে বিমান ল্যান্ড করে। চৌধুরীর লোকেরা সোনাভর্তি ব্যাগ নিয়ে সব অফিসারদেরকে তাচ্ছিল্য করতে করতে বেরিয়ে যাচ্ছিল। তারা নিরুপায় হয়ে শুধু চেয়ে চেয়ে দেখছিল। তবে শেষ পর্যন্ত ওদের ফাজলামি রবীন্দ্র সহ্য করতে পারে না। সে ছুটে গিয়ে দুজনকেই বেধম মার শুরু করে। এক পর্যায়ে অর্জুনও এগিয়ে গিয়ে সঙ্গ দেয়। রবীন্দ্র দুজনকেই অ্যারেস্ট করে।
আর সব সোনা সিজ করে নেয়। অবশ্য রবীন্দ্রের এই বাহাদুরি দেখে সবাই তাকে বাহবা দেয়। তবে অর্জুন রবীন্দ্রের ওপরে খুশি ছিল না। তার মতে আজকে ঝামেলা না করলেও চলতো। রাতে রবীন্দ্র আপসেট হয়ে ড্রিঙ্ক করছিল আর কাঁদছিল। অর্জুন কারণ জিজ্ঞেস করলে বলে এয়ারপোর্টের ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার বাবাও ভিডিওটা দেখেছে। ভিডিও দেখার পরে বাবা ফোন দিয়ে তাকে 1 নম্বরের বলদ বলেছে। নিজের বাবাও সৎ জীবনযাপন পছন্দ করছে না। এই সময় সেখানে প্রকাশ চলে আসে এবং সে রবীন্দ্রকে প্রশংসা করে তাকে মোটিভেট করে। এরপরে অর্জুন প্রকাশকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। প্রকাশ সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখে তার প্রাক্তন মীনাক্ষী বসে আছে। মীনাক্ষী তার ভুল বুঝতে পেরে রবীন্দ্রের লাইফে ব্যাক করতে চায়। সে রবীন্দ্রকে বলে যেদিন রবীন্দ্র তাকে ক্ষমা করবে সেদিন সে ফিরে আসবে। এই বলে সে চলে যায়। এদিকে অর্জুনকে চৌধুরী ফোন দিয়ে বলে তার লোকেরা রবীন্দ্রকে টার্গেট করেছে। অর্জুন রবীন্দ্রকে অ্যালার্ট করার জন্য ফোন করে, কিন্তু তার আগেই কলিং বেল বেজে ওঠে। রবীন্দ্র ভাবে হয়তো মীনাক্ষী ফিরে এসেছে, তাই সে দরজা খুলে দেয়। আর তখনই কয়েকজন সশস্ত্র গুন্ডা তাকে অ্যাটাক করে। রবীন্দ্র অনেকক্ষণ ওদের সাথে ফাইট করে সার্ভাইভের চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মাথায় আঘাত করে তাকে কাবু করে দেয় এবং গুলি করে মেরে ফেলে। অর্জুন যতক্ষণে রবীন্দ্রের বাড়িতে পৌঁছায় ততক্ষণে রবীন্দ্র মরে গিয়েছিল। এরপরে পুলিশ এবং কাস্টমস অফিসাররা আসে। পুলিশের কাছে রবীন্দ্র বাড়ির সার্চ ওয়ারেন্ট ছিল। তারা বাড়ি সার্চ করে কিচেন থেকে 50 লাখ টাকার একটা ব্যাগ উদ্ধার করে। প্রকাশ আর অর্জুন কানাকানি করে রবীন্দ্রকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। সবাই রবীন্দ্রের মৃত্যুতে আপসেট ছিল, তবে অর্জুন খেয়াল করে কুলভীরের মুখে হাসি। কুলভীর ফোনে কারোর সাথে কথা বলে বের হচ্ছিল, তখন সে কুলভীরের বাইকে উঠে বসে। এরপরে তার কাছে লিফট চেয়ে তাকে থানায় এনে মারতে শুরু করে। ভেতরে থানার অফিসারের সামনে গিয়ে অর্জুন কুলভীরকে জিজ্ঞেস করে রমেশকে কে মেরেছে। উপায় না থাকায় কুলভীর স্বীকার করে রমেশের বাড়িতে রেইডের আগে তার কাছে শর্মাজির ফোন এসেছিল। রমেশ কোথায় লুকিয়ে আছে এটা তাকে জানানো হয়। সেই সাথে বলা হয় সে যদি রমেশকে গুলি করে মেরে ফেলে তাহলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। টাকার লোভে সেদিন কুলভীর ইচ্ছাকৃতভাবেই রমেশকে খুন করেছিল। কনফেশন শুনে অর্জুন খুবই রেগে যায়, তবে তার রাগ আতঙ্কে পরিণত হতে সময় লাগে না। তার কাছে আবারও চৌধুরীর ফোন আসে এবং বলে সে জেনে গেছে অর্জুন প্রিয়াকে তার কোন সেফ হাউসে রেখেছে। চৌধুরীর লোকেরা প্রিয়াকে মেরে ফেলার জন্য অলরেডি বেরিয়ে গেছে। কথাটা শুনে অর্জুনও আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রিয়াকে বাঁচাতে ছুটে বেরিয়ে যায়। প্রিয়া ফোন রিসিভ করছিল না বলে অর্জুনের টেনশন আরো বেড়ে যাচ্ছিল। তবে সেফ হাউসে ফিরে দেখে প্রিয়া একদম ঠিক আছে। এ সময় অর্জুনের কাছে চৌধুরীর ফোন আসে এবং জানায় আজকে সে প্রিয়াকে ছেড়ে দিয়েছে, কিন্তু অর্জুন যদি আবারও চৌধুরীর কাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে দুনিয়ার কোনো সেফ হাউসে রেখেও অর্জুন প্রিয়াকে বাঁচাতে পারবে না। যাই হোক, পরের দিন অফিস আওয়ারে প্রকাশ সেদিন কাস্টমসে সিজ হওয়া মালগুলোর লিস্ট দেখছিল। সেখানে 3টা লাক্সারি ঘড়ির লিস্ট ছিল যেগুলো রবীন্দ্র সিজ করেছিল। লিস্টে রবীন্দ্রের ইনফরমারের নাম লেখা ছিল না, তাই প্রকাশ অর্জুনকে ডেকে রবীন্দ্রের ইনফরমারের নাম জিজ্ঞেস করে এবং জানতে চায় ইনফরমার এখনও চৌধুরী গ্যাংয়ে কাজ করে কিনা। অর্জুনের খেয়াল হয় রবীন্দ্রকে সে ইনফরমারের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তবে রবীন্দ্র তাকে কোনো তথ্য দেয়নি। তাই অর্জুনও প্রকাশকে কোনো ইনফরমেশন দিতে পারে না। অর্জুন জানায় এই ঘড়িগুলোর মূল্য অন্তত 50 কোটি টাকা। তাই যে ইনফরমার ঘড়ির ইনফরমেশন দিয়েছিল সে সরকার থেকে অনেক টাকার পুরস্কার পাবে। অর্জুন খোঁজ নেবে বলে বেরিয়ে যায়। রাতে অর্জুন একা একা বসে ড্রিঙ্ক করছিল, তখন মীনাক্ষী তার কাছে আসে এবং বলে রবীন্দ্রের ইনফরমারের নাম সুপারিনটেন্ডেন্ট অফিসার শ্রীকান্ত সাক্সেনা। রবীন্দ্র আর মীনাক্ষীর যখন রিলেশন ছিল তখন রবীন্দ্র সব কথা মীনাক্ষীর সাথে শেয়ার করত। সে একবার মীনাক্ষীকে বলেছিল যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি অর্জুনকে আমার ইনফরমারের নামটা বলে দেবে। তো অর্জুন শ্রীকান্তের অ্যাড্রেস কালেক্ট করে যাতে তার সাথে দেখা করা যায়। এদিকে পরপর 2 বার এয়ারপোর্টে সোনা ধরা পড়ায় চৌধুরীর ক্লায়েন্ট আরবাব তাকে সৌদিতে ডেকে পাঠায়। আরবাবের বস হলো ওমর সাহেব। মূলত ওমরই চৌধুরীকে ডেকে পাঠিয়েছে। আরবাব চৌধুরী আর শর্মাজিকে রিসিভ করে ওমরের কাছে নিয়ে যায়। আসার পথে ইভেন এখানে আসার পরেও চৌধুরীর মোবাইলে অনবরত কারো কল আসছিল, তাই সে ওমরের অনুমতি নিয়ে সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে চৌধুরীকে ইনফরমেশন দেওয়া হয় প্রিয়া বাদেও চৌধুরী গ্যাংয়ে এমন কেউ আছে যে ইনফরমেশন লিক করছে। প্রিয়া শুধুমাত্র ড্রাগ এবং সোনার ব্যাপারেই জানত। ঘড়ি এবং লাক্সারি ব্যাগের ব্যাপারে অন্য কেউ কাস্টমসকে ইনফরমেশন দিয়েছিল। হয়তো সেই ইনফরমার এখনও চৌধুরীর গ্যাংই রয়েছে।
চৌধুরীকে ফোন করে এই ইনফরমেশনগুলো কে দিল জানেন? এতক্ষণ আমরা যাকে সবচেয়ে সৎ কাস্টমস অফিসার ভাবছিলাম সেই এসি প্রকাশ। কথায় আছে না, টাকা সব কিনতে পারে। প্রকাশ যেদিন ব্যাংককে চৌধুরীর সাথে মিটিং করেছিল সেদিনই সে বিক্রি হয়ে গেছে। চৌধুরী সব স্মাগলিং এর প্রোডাক্টের ওপরে প্রকাশ 20% কমিশন খাওয়ার ডিল করেছিল। আসলে চৌধুরীর ব্যবসার পার্সেন্টেজ খাওয়ার প্ল্যান প্রকাশ অনেক আগেই করে রেখেছিল। তবে এমনি এমনি তো আর চৌধুরীর মতো লোক তাকে কমিশন দেবে না। তাই প্রকাশ মুম্বাই এয়ারপোর্টে জয়েনের পরে সৎ থাকার ভান ধরে সবার কাছে ভালো সাজে। এরপরে সৎ অফিসারদের এখানে পোস্টিং করায় যাতে সে চৌধুরীর বড় ধরনের ক্ষতি করে নিজের সক্ষমতার প্রমাণ দিতে পারে। কাস্টমস 1200 কোটি টাকার স্মাগলিং ধরার পরে প্রকাশের সামনে সেই সুযোগটা চলে আসে। তো 20% ডিল কমপ্লিটের পরে প্রকাশ ভরসা দিয়েছিল সে সৎ অফিসারদের আবারও ট্রান্সফার করিয়ে দেবে। তখন পুরো এয়ারপোর্ট চৌধুরীর জন্য ফ্রি হয়ে যাবে। প্রকাশ চৌধুরীর সাথে দেখা করতে আসার আগে অর্জুন তাকে রমেশের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল। প্রকাশ সেই ইনফরমেশনটা চৌধুরীকে পাস করে এবং বলে রমেশ ধরা পড়লে চৌধুরীর জন্য সমস্যা বেড়ে যাবে। তাই প্রকাশ সাজেশন দেয় তাদের একজন কাস্টমস অফিসার কুলভীর ভদ্র কিন্তু লোভী, তাই তাকে 1 কোটি টাকা অফার করে রমেশকে মেরে ফেলার পরামর্শ দেয়। চৌধুরীও প্রকাশের সাজেশন মতোই কুলভীরকে দিয়ে রমেশকে সরিয়ে দেয়। মানে সেদিনের পর থেকে যা কিছু ঘটেছে সবকিছুর মাস্টারমাইন্ড প্রকাশ। তো প্রকাশের কাছে ভরসা পেয়ে চৌধুরী একটু নিশ্চিন্ত হয়। তবে ওমর সাহেব চৌধুরীকে আর ভরসা করতে পারছিল না। চৌধুরী ওমরকে গ্যারান্টি দেয় তাদের নেক্সট চালান কোনোভাবেই ধরা পড়বে না। চৌধুরীর কনফিডেন্স দেখে ওমর সাহেব আরেক চালান সোনা পাঠাতে রাজি হয়ে যায়। চৌধুরী এবং শর্মাজি ফিরে এসে আন্না, রাহুল এবং সুরেশের সাথে দেখা করে। তারা ইনস্ট্রাকশন দেয় আগামী 48 ঘন্টার ভেতরে সোনার একটি চালান ইন্ডিয়ায় পাঠাতে হবে। অ্যাক্সিডেন্ট করে 40 জন ইন্ডিয়ান ট্যুরিস্ট মারা গেছে, ওদের লাশ ইন্ডিয়ায় পাঠানো হবে। তাই তারা লাশের সাথে সোনাগুলো পাঠিয়ে দেবে। তবে সুরেশ দ্বিমত করে বলে সোনার পরিমাণ অনেক বেশি, তাই লাশের সাথে পাঠানো রিস্কি। এর চেয়ে বরং কফিনের ভেতরে করে পাঠানোটা বেটার হবে। মানে ওরা কার্গোতে করে ইন্ডিয়ায় আমদানিকৃত কফিনের ভেতরে সোনার বারগুলো পাঠিয়ে দেবে। সুরেশের আইডিয়া চৌধুরীর পছন্দ হয়। এদিকে পরের দিন সকালে অর্জুন শ্রীকান্ত সাক্সেনার বাড়িতে দেখা করতে যায়। রবীন্দ্র শ্রীকান্তকেও বলে রেখেছিল যদি তার কিছু হয়ে যায় তবে শ্রীকান্ত যেন ইনফরমেশনগুলো অর্জুনের সাথে শেয়ার করে। তো শ্রীকান্ত জানায় সে যখন কাস্টমসের চাকরি করত তখন তার একজন ইনফর্মার চৌধুরীর আলদেরা সিন্ডিকেটে কাজ করত। শ্রীকান্তের সেই ইনফর্মার এখনও সেখানেই চাকরি করছে। কিছুদিন আগে লাক্সারি ঘড়ির ইনফরমেশন শ্রীকান্ত সেই ইনফর্মারের কাছ থেকেই পেয়েছিল। এরপরে সেই ইনফরমেশনটা রবীন্দ্রকে দিয়েছিল। এটা শুনে অর্জুনের খেয়াল হয় গতদিন এসি প্রকাশ তার কাছে রবীন্দ্রের ইনফর্মারের নাম জানতে চেয়েছিল। এবার অর্জুন বুঝতে পারে শ্রীকান্তি ঘড়ির ইনফরমেশনটা রবীন্দ্রকে পাস করেছিল। তো তারা কথাবার্তা বলছিল। এই সময় শ্রীকান্তের কাছে তার আলদেরার ইনফরমারের ফোন আসে। শ্রীকান্ত সিকিউরিটির স্বার্থে ফোনটা কেটে দিয়ে আরেকটা ব্যাকআপ ফোন থেকে ইনফর্মারকে কল করে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো শ্রীকান্তের ইনফর্মার হলো স্বয়ং সুরেশ, যে চৌধুরীর সবচেয়ে কাছের লোকদের একজন। সুরেশ গত 12 বছর ধরে চৌধুরীর সিন্ডিকেট গ্যাংয়ে থেকে শ্রীকান্তকে নিয়মিত ইনফরমেশন দিয়ে আসছে। 12 বছর আগে সুরেশ সাধারণ স্মাগলার ছিল। সুরেশ তখনও চৌধুরীকে চিনতই না। সে আন্নার হয়ে কাজ করত। আন্না সুরেশকে শরীরের সাথে কয়েকটা করে সোনার বার বেঁধে দিত। সুরেশ সেগুলো ইন্ডিয়া নিয়ে আসত। ওই সময় কাস্টমস অফিসার হিসেবে ডিউটি পালন করছিল শ্রীকান্ত সাক্সেনা। তো একদিন শ্রীকান্ত সুরেশকে ধরে ফেলে এবং পার্সোনালি ইন্টারোগেশন রুমে নিয়ে যায়। ধরা পড়ার পরে সুরেশ অনেক আকুতি মিনতি করে বলে তার স্ত্রী অসুস্থ, স্ত্রীকে বাঁচানোর জন্যই সে এই ধান্দায় নেমেছে। সেবার শ্রীকান্ত সুরেশকে ছেড়ে দিয়েছিল, বিনিময়ে তাকে শর্ত দিয়েছিল এখন থেকে সুরেশ শ্রীকান্তের ইনফর্মার হয়ে কাজ করবে। সুরেশ যতগুলো স্মাগলিং এর মাল ধরিয়ে দেবে তার উপরে নির্ভর করে সুরেশকে পুরস্কারও দেওয়া হবে। সব মিলিয়ে সুরেশ রাজি হয়ে যায় এবং তখন থেকে আজও শ্রীকান্তের হয়ে কাজ করছে। যাই হোক, সুরেশ শ্রীকান্তকে জানায় চৌধুরী আগামী পরশুদিন কফিনের ভেতরে করে 2 টন সোনা স্মাগলিং করতে চলেছে। এই চালানটা যদি ধরা যায় তাহলে চৌধুরীর সিন্ডিকেট একদম ভেঙে যাবে। পাশাপাশি সুরেশ এটাও জানায় এই চালানটা ধরা পড়ার আগেই সে আলদেরা থেকে সেফলি সরে পড়বে, কারণ চৌধুরী এখন আলদেরাতেই রয়েছে, তাই যে কোনো স্টেপ নেওয়ার রিস্ক হয়ে যাবে।
ফোন কাটার পরে শ্রীকান্ত অর্জুনকে জানায় পরশু মুম্বাই এয়ারপোর্টে 40টা কফিনের ভেতরে 2 টন সোনা নামবে। সোনার পরিমাণ শুনে অর্জুনেরও চোখ কপালে উঠে যায়, কিন্তু সুরেশের আর সেফলি পালানোর সুযোগ হয় না। তার আগেই চৌধুরী তার সত্যিটা জেনে যায় এবং রাহুলকে দিয়ে সুরেশকে উঠিয়ে আনে। এরপরে কফিনের ভেতরে সোনার বারগুলো লুকিয়ে কার্গো বিমানে তুলে দেওয়া হয়। এরই মধ্যে ক্ষমা চাইতে প্রিয়া আলদেরাতে চলে আসে। রাহুল প্রিয়াকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে চৌধুরীর কাছে নিয়ে যায়। এদিকে শ্রীকান্ত অনেকক্ষণ ধরে সুরেশের আপডেট না পেয়ে অর্জুনকে ফোন করে বলে সুরেশ হয়তো চৌধুরীর হাতে ধরা পড়ে গেছে, তাই অর্জুন যেন যে কোনো মূল্যে সুরেশকে বাঁচানোর ব্যবস্থা করে। অর্জুন বুঝতে পারছিল না চৌধুরীর ডেরা থেকে কিভাবে সুরেশকে বাঁচিয়ে আনবে। এরই মধ্যে আবার আলদেরার কার্গো বিমানটা ল্যান্ড করে, তাই অর্জুন ফোর্স নিয়ে রানওয়েতে চলে যায়। বিমান ভর্তি কফিন ছিল, সেগুলো নামাতেই অর্জুন টিম নিয়ে সার্চ করতে শুরু করে। অর্জুন যখন এই কফিনগুলো নিয়ে ব্যস্ত ছিল তখন তার পেছন দিয়ে কন্টেইনার ভর্তি একটা ট্রাক বেরিয়ে যায়। সোনাগুলো সেই কন্টেইনারের ভেতরেই ছিল। আসলে চৌধুরী তো আর কাঁচা খেলোয়াড় না, সে যখনই সুরেশের সত্যিটা জানতে পেরেছে তখনই প্ল্যান চেঞ্জ করে ফেলেছে। তাদের যে ফ্লাইটে সোনা পাঠানোর কথা ছিল তার 2 ঘন্টা আগের একটা ফ্লাইটে সে ফার্নিচারের ভেতরে করে সোনাগুলো পাঠিয়ে দিয়েছে। তাই অর্জুন এখানে নকল কফিনগুলো সার্চ করতে ব্যস্ত ছিল। তখন আসল সোনাগুলো ওয়্যারহাউস 2-তে পৌঁছে যায়। কোনো ঝামেলা ছাড়াই যাতে সোনাগুলো ট্রান্সপোর্ট করে নেওয়া যায় এই জন্য সেখানে এসি প্রকাশ চলে আসে। সে নিজে মনিটরিং করে সোনাগুলো পাস করিয়ে নেবার ব্যবস্থা করে। অন্যদিকে রাহুল প্রিয়াকে চৌধুরীর কাছে নিয়ে গেলে প্রিয়া চৌধুরীকে ধন্যবাদ জানায়, কারণ চৌধুরী প্রিয়াকে প্রাণ ভিক্ষা দিয়েছে। তবে প্রিয়াকে ক্ষমা করে দেবার বিনিময়ে চৌধুরী তাকে একটা শর্ত দিয়েছিল, সেটা হলো অর্জুনকে চৌধুরীর হয়ে কাজ করতে রাজি করানো। প্রিয়া জানায় অর্জুনকে ম্যানেজ করা অসম্ভব, তবে এর বদলে প্রিয়া চৌধুরীকে অন্য একটা ফেভার করবে। সুরেশ এতদিন ধরে কাকে ইনফরমেশন পাঠাতো সেটা চৌধুরী এখনো জানতে পারেনি। প্রিয়া বলে সে এই নামটা জেনে নিতে পারবে, তবে চৌধুরী বলে এই সামান্য কাজের জন্য প্রিয়ার হেল্পের প্রয়োজন নেই। এরপরে সুরেশকে তাদের সামনে আনা হয়। প্রচুর টর্চারের পরেও সুরেশ টু শব্দটাও করে না। প্রিয়াও সুরেশের কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে যদি সে ক্লায়েন্টের নামটা বলে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তবুও সুরেশ মুখ খোলে না। এদিকে কফিনগুলোতে কিছু না থাকায় অর্জুনের সন্দেহ হয়। তার খেয়াল হয় ফ্লাইটের 12 ঘন্টা আগে সুরেশ ধরা পড়েছে, তাই কোনো বুদ্ধিমান লোক নিশ্চয়ই সোর্স ধরা পড়ার পরেও সেম প্ল্যানে কাজ করবে না। অর্জুন নোটিস করে কাছেই আরেকটা কার্গো বিমান দাঁড়িয়ে আছে। সে একজন স্টাফকে জিজ্ঞেস করে এই বিমানটা কখন ল্যান্ড করেছে এবং বিমানের মালামালগুলো কই। স্টাফ জানায় 2 ঘন্টা আগে বিমানটা আলদেরা থেকে এসে এখানে ল্যান্ড করেছে আর বিমানের মালামালগুলো ওয়্যারহাউস 2-তে নিয়ে যাওয়া হয়েছে। অর্জুন সাথে সাথে গাড়ি নিয়ে ওয়্যারহাউস 2-তে চলে যায়। ততক্ষণে প্রকাশ সব প্রসেস শেষ করে সোনা ভর্তি বক্স ক্রেনে তুলে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে অর্জুন পৌঁছে যায়। অর্জুন চেক করতে চাইলে প্রকাশ বাধা দিয়ে বলে এটা ডিপ্লোম্যাটিক কার্গো, তাদের এখানে সার্চ করার অধিকার নেই। তবুও অর্জুন জোর করে ক্রেন থেকে বক্সটা ফেলে দেয় এবং বক্স ভেঙে সমস্ত সোনা বেরিয়ে আসে। ততক্ষণে বাকি অফিসারেরাও চলে আসে এবং সবাই প্রকাশের আসল রূপটা দেখতে পায়। প্রকাশ এটা সেটা বুঝিয়ে সবাইকে ম্যানিপুলেটের চেষ্টা করলে মিতালি ক্ষেপে যায় এবং প্রকাশকে থাপ্পড় মেরে দেয়। সে এতদিন প্রকাশকে নিজের আইডল মানত, অথচ তার এই রূপ দেখে সে ভেঙে পড়ে। এদিকে চৌধুরী সুরেশকে জেরা করছিল। এই সময় কয়েনের টাস্ক ফোর্স পুরো ভবনটা ঘিরে ধরে, এমনকি কয়েকটা হেলিকপ্টার থেকেও তাদেরকে গান পয়েন্টে নেওয়া হয়। চৌধুরী রাগী চোখে প্রিয়ার দিকে তাকায়। প্রিয়া আবারও একবার তাদেরকে ধোঁকা খাইয়েছে। আসলে সুরেশকে বাঁচাতে এবং চৌধুরী গ্যাংকে গ্রেফতার করাতে অর্জুনই এখানে প্রিয়াকে পাঠিয়েছিল। প্রিয়া যখন এয়ারপোর্টের চেকিং পার হচ্ছিল তখন গোবিন্দ লুকিয়ে প্রিয়াকে একটা আংটি দেয়। এই আংটিতে ট্র্যাকিং ডিভাইস ছিল, ফলে ট্র্যাক করে টাস্ক ফোর্স এখানে চলে এসেছে। চৌধুরীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের যত সিন্ডিকেটের ব্যবসা ছিল সব জায়গায় রেড দেওয়া হয়। কাস্টমসের কয়েন ডিপার্টমেন্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোর্সের হেল্প নিয়ে চৌধুরীর সম্পূর্ণ সিন্ডিকেট ধ্বংস করে দেয়। অন্যদিকে উদ্ধারকৃত সব সোনা কাস্টমস বিভাগে নিয়ে যাওয়া হয়। অর্জুন এবং তার টিমের সততার জন্য ইন্ডিয়ার সবচেয়ে বড় স্মাগলিং সিন্ডিকেট ধ্বংস হয়ে যাওয়ায় সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। সেই সাথে কয়েকজন সৎ কাস্টমস অফিসারের গল্পও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এই সিরিজ থেকে একটা জিনিস স্পষ্ট, কাস্টমসের দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে দেশের চিত্রই বদলে দেওয়া সম্ভব।
আমাদের কাস্টমস অফিসারদের কাছে অনুরোধ, আপনারা সৎ, দায়িত্বশীল এবং নিষ্ঠার সাথে ডিউটি করে একটা সুন্দর দেশ বিনির্মাণে সাহায্য করুন। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।